আজকে দুজন নতুন আছে, ববিতাদি আছেন, বাপ্পাদা আছেন, মুরারি মোহন আছেন স্যার। আর মুরারি মোহন স্যার মনে হয় গীতার ক্লাসে ছিলেন মনে হচ্ছে তো। গীতা ক্লাসে? মুরারি মোহন বাবু কি ক্লাস করেন মানে গীতার ক্লাস নাকি? নামটা করছে না যার। আচ্ছা, ঠিক আছে, আর সময় নষ্ট না করে শুরু করা যাক। গ্রুপের মধ্যে স্যার বাস্তু আর পরিবার নিয়ে এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা যদি পড়ান ভালো হয়। বাস্তু ও পরিবার, তাহলে মোটামুটি সবাই যারা নতুন বা যারা আসেনি তারা মেকআপ করে নিতে পারবে আগের বিষয়গুলোর সাথে। বলছি, 1 মিনিট। এই তো স্যার সেলিদি জয়েন করেছে, একটু দেরি হলে হবে কি, উনি জয়েন করেছে। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি আমি আজকে কলকাতাতে এই ট্রেড ফেয়ারে এসেছি দেখতে। পাটুলি ট্রেড ফেয়ারে ছিলাম। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। পাটুলি। আজকে ক্লাস আমাদের একটু দেরিতেই হচ্ছে প্রত্যেকের। গ্রুপে আমি একটি ছবি পাঠাচ্ছি। এগুলো নর্মাল আমাদের প্রতিকার হিসেবে ব্যবহৃত জিনিস। আপনাদের প্রতিকার সম্বন্ধীয় ক্লাস তো একটাও হয়নি। না, আগের দিনে আপনি করলেন তো, আমরা ছিলাম তো। এই ব্যাচ হয়েছে ক্লাস? বাস্তু বিচারের টেকনিক, হ্যাঁ, সমস্যা অনুযায়ী প্রতিকার, শুভম বাস্তু থেকে এটা করলেন, ওনার ওই ক্লাসটা আমরা অ্যাড করেছি আগের সপ্তাহে বুধবারে যেটা হলো নতুনদের সাথে। বোধহয় আপনাদের ব্যাচের জন্য ছিল না, একবার পুরোনো ব্যাচের জন্য ছিল। হ্যাঁ মানে আমরা যেটা অ্যাটেন্ড করেছিলাম সেটা বলছি। স্যার বুধবারের ক্লাসটা আমিও করতে পারিনি, আমার চণ্ডীপাঠের ক্লাস ছিল, আমি একটুও করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি ছবিগুলো স্যার পাঠিয়ে গ্রুপে যে দিচ্ছি দেখুন। ছবিটা গ্রুপে একটা ছবি পাঠিয়েছেন নর্থ ডাইরেকশন, আর একটা দিয়েছেন সাউথ ইস্ট ডাইরেকশন। হুম। এগুলো কি মানে, এগুলো কি তৈরি করতে হবে না ছবি লাগাতে হবে, কি করতে হবে? বলছি, ছবিগুলো দেখুন, আগে বলছি আমি। সাউথ ইস্ট ডাইরেকশন ও ঘোড়া, কিন্তু ঘোড়াটা একটু লাল বর্ণের। আর নর্থ ডাইরেকশনে যে ঘোড়াগুলো সেটা সাদা, 7টা ঘোড়া আছে মনে হচ্ছে, 1 2, হ্যাঁ 7টা ঘোড়া জলের উপর ছুটছে, আমার পেছনে চাঁদও উঠেছে। সত্যি, বুড়োটা আমাকে তুলছে, ওঠো, আমি জল খাও।
হ্যাঁ, ঠিকই আছে। তাহলে আজকে স্যার প্রতিকার পড়ানো হচ্ছে, তাই তো? প্রতিকারটা বুঝে নিন আগে। স্যার আমার দুটো তিনটে প্রশ্ন আছে, আমি ক্লাসের শেষে করবো, হ্যাঁ? হুম। ছবি কটা গেছে গ্রুপে? এক মিনিট স্যার, বলছি। দুটো।
আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা প্রত্যেকে এবার? হ্যাঁ, ঠিক আছে। হুম। গ্রুপে দেখুন 4টে মতন ছবি গেছে। হ্যাঁ, তো এখানে আমি প্রত্যেককে বলবো একবার ছবিগুলো ভালো করে দেখে নিতে। ছবিগুলো দেখার পর এই 4টে ছবির মধ্যে কোনটা একদমই বুঝতে পারছি না সেটা বলুন। স্যার আমার পিরামিডটা বুঝতে পারছি না, আর সাউথ ইস্টার্নের রেড ঘোড়াটা আমি বুঝতে পারছি না। কোনটা? পিরামিডটা বুঝতে পারছি না, বাস্তু পিরামিড যেটা দিয়েছেন। আর সাউথ ইস্টার্নে যে রেড ঘোড়া দুটো আছে, কারণটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, বাকিদের? স্যার আরেকবার বলুন, কি বলছিলেন? বললাম গ্রুপে কিছু ছবি দিয়েছি, সেই ছবিগুলোর মধ্যে কোনটা একদম বুঝতেই পারছেন না। দাঁড়ান আগে চশমা পরি। দাঁড়া তো আগে দেখে নিতে স্যার। স্যার প্রত্যেকটা ছবির পাশেই তার কার্যকারিতা এবং দিক নির্দেশ করা আছে, তাহলে তো একটু দেখলে এমনিতেই পারা যাবে। ওটাই আমার জিজ্ঞাসা। কিন্তু ছবিগুলো স্পষ্ট এবং বোঝা হয়তো যাবে। ওটাই আমার জিজ্ঞাসা যে ছবিগুলো আমি দিলাম সেগুলো দেখে আপনারা কি বুঝছেন, কারণ এটার উপরে নির্ভর করছে আপনারা পরবর্তীকালে সাবজেক্টের উপরে কতটা দক্ষতা অর্জন করবেন। এই রে, ভালো করে দেখি তাহলে। স্যার এক একটা ছবির বিষয়ে কি বলতে হবে নাকি? অবশ্যই বলতে হবে, এবং আমি এটা কিছু পড়াবো না আ- ছবিটার বিষয়ে। ছবিটা কেন দিয়েছি, কোথায় দিতে হবে, কি কাজ হতে পারে ও ছবিটার, এ বিষয়ে আমি একটা কথাও বলবো না। যা বলার আপনারাই বলবেন। আচ্ছা, প্রথমটা তার আমি আমার কাছে ক্লিয়ার যেটা লাগছে, যে নর্থ ডিরেকশন যেহেতু জলতত্ত্বের দিক, সেখানে জলে আপনার একটা ছবি আছে, তার উপরে ঘোড়া ছুটছে, ঘোড়া হচ্ছে দুরন্তর একটা গতি, এবং চাঁদের একটা মিলন আছে। তো জলতত্ত্বের সঙ্গে চন্দ্রের একটা যোগ আছে। তো এইটার জন্য নর্থ ডিরেকশন, জলতত্ত্বকেই বোঝানোর জন্য নর্থ ডিরেকশন, এবং আমাদের সৌভাগ্যকে এগিয়ে নেওয়ার জন্য ঘোড়া আমাদের সৌভাগ্যের প্রতীক। তো ঘোড়াকে ইন্ডিকেশন করা হয়েছে সেই কারণের জন্য। এবং ঘোড়া সৌভাগ্যের প্রতীক কিভাবে? ঘোড়া সূর্যের প্রতি, আমার ঘোড়াকে এস্টাবলিশ করা হয় যে সূর্যের প্রতি ঘোড়া। ঘোড়া আগে যেমন সৌর্যের প্রতীক হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ঘোড়া সৌর্যের প্রতীক হতে পারে, ঘোড়া শক্তির প্রতীক হতে পারে, কিন্তু হ্যাঁ, ওটাই আহ, বলছি, সূর্যের প্রতীক, শক্তির প্রতীক সেই হিসেবে। এবং জলতত্ত্বের মধ্যে দিয়ে সে দুরন্ত বেগে ছুটে যাচ্ছে, এবং তার পায়ে দিয়ে জল উঠছে, ফেনিতে উঠছে, এবং ওপরে আকাশে নীল একটা আভা দেখা যাচ্ছে, চাঁদও আছে সেখানে। তো এইসব দিক দিয়ে আমি দেখে বলছি এটা, যে এই ছবিটা বেস্ট নর্থের জন্য। কেন? তবে এক আহ, মানুষের মান নর্থের সম্মান জন্য বৃদ্ধি এটা করবে এই বলতে ছবিটা, পারে স্টেবিলিটি নর্থ আসবে। কি হ্যাঁ, আসবে? হ্যাঁ, আমি স্টেবিলিটি বলছি আসবে যে মানুষের। নর্থের জন্য ছবিটা বেস্ট, এটা যে কেউ বলে দেবে, কারণ নিচে লেখাই আছে নর্থ ডাইরেকশন। কিন্তু আমি এটা হুম। নর্থে কেন দিলে কি লাভ হবে, প্রশ্ন এখানে। হ্যাঁ, তাহলে মানুষের এটা কি যারা মানে উত্তরের দেওয়া থাকবে, না স্যার উত্তর মুখ করে থাকবে, সাউথের দেওয়া থাকবে? জলতত্ত্ব কোথায় সাউথে কেন অবস্থান? থাকবে? মানে সাউথে কেন উত্তরে থাকবে? উত্তর নর্থ দেওয়া থাকবে ইস্টে। তো এটা? হ্যাঁ, নর্থে থাকবে তো, মানে উত্তরে দেওয়া থাকবে এটা। হ্যাঁ, তাই তো হওয়া কোথায়। ঠিক ঠিক। হ্যাঁ ঠিক, এটা জিজ্ঞাসা সাউথে হচ্ছে। কেন থাকবে এটা?
নর্থ না, না, ডিরেকশন তো লেখা মানে এটা নর্থ ডিরেকশন, মানে নর্থ মানে মুখটা নর্থের দিকে থাকবে, সেটা জিজ্ঞেস করতে হবে। না 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 না, নর্থ দেয়ালটাই লাগাতে হবে। আমার মনে হয় আচ্ছা, ঠিক। নর্থের যে দেয়ালটা লাগাতে হবে সেটা হচ্ছে নর্থের NNW থেকে আর এনির ভেতরে, যতদূর মনে হচ্ছে না, NNW থেকে এনির ভেতরে। কেন নর্থ ইস্টে এটা মনে হয় লাগানো যাবে না যতদূর মনে হয়, কেন সেখানে তো আবার গ্রহ পার্থক্য হয়ে যাবে। NNW মানে বেস্ট, কারণ চন্দ্র এখানে আছে, বা NW হতে পারে আমার যতদূর মনে হয়, আমি নট শিওর। NW বা NNW আমি মানে বেস্ট, নট বারবার বলছি, যে কনসেপ্টটা ধরুন, কনসেপ্ট ধরতে পারাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। আচ্ছা। এখানে ছবিটা দেয়া হয়েছে ঘোড়া, জল, চাঁদ, আকাশ ইত্যাদি। হুম এক হুম কথায় হুম দেখে হুম, বোঝা যাচ্ছে এটা একটা জলতত্ত্বের ছবি, পরিষ্কার হয়ে গেল। একদম একদম। হুম আচ্ছা, ঘোড়া কি করে আমাদের না প্রত্যেকটা, আমি তো এখানে ছবি দিয়ে উদাহরণ দিচ্ছি মাত্র, যখন আমরা প্র্যাকটিক্যাল ভিজিট করতে যাব তখন হাজার রকমের ছবি থাকতে পারে সেখানে। সব জায়গায় যে এরকম ছবিই থাকবে এমনটা নয়, নানান ধরনের ছবি থাকতে পারে, কিন্তু সেই ছবিটা দেখে আমাদের বুঝতে হবে এই ছবিটা বলতে কি চাইছে, ছবিটা কোন দিকটা দেখাচ্ছে, কিভাবে এর সৃষ্টি হয়েছে, বা কিভাবে এই ছবিটা আমাদের মস্তিষ্কে প্রভাব বিস্তার করতে পারে। এই জায়গাতে আমাদের দক্ষতা আনাটা প্রয়োজন। এখানে ঘোড়া রয়েছে, ঘোড়া কিসের প্রতীক? ঘোড়া শৌর্যের প্রতীক, ঘোড়া গতিবেগের প্রতীক যদি এক কথায় বলতে হয়। ঘোড়া বেগকে বোঝায়, ঘোড়া দ্রুততাকে বোঝায়, ঘোড়া একটা কন্টিনিউটিকে বোঝায়, ঘোড়া একটা ফ্লোকে বোঝায়। তাহলে ফ্লো, ঘোড়া এখানে আমাদের ফ্লো বোঝাচ্ছে, কন্টিনিউটি বোঝাচ্ছে, অব্যাহত কার্যকে বোঝাচ্ছে ঘোড়া। মিটে গেল। জল আছে এখানে, জল তত্ত্বের কাজটা কি? জল তত্ত্বের কাজ যদি শারীরিক দিক থেকে দেখি, রক্ত সঞ্চালন ঠিক রাখা। যদি কর্মের দিক থেকে দেখি, কাজের ফ্লোটাকে ধরে রাখা, কাস্টমার নিয়ে আসা, আর নিরন্তর কাজের সুযোগকে বর্ধিত করা, জল তত্ত্বের কাজ। মিটে গেল। তাহলে এখানে ঘোড়ার জল থেকে কি পেলাম? না, নিরন্তর কাজ থাকবে। নিরন্তর কাজ থাকবে বুঝবো কি করে? না, জল থাকলেই তো হবে না, জল কাজটাকে ধরে রাখবে, কিন্তু নিরন্তর চলবে কি করে সেটা ঘোড়া দেখাচ্ছে। ঘোড়া সেটা ফ্লো এর মাধ্যম দিয়ে দেখাচ্ছে, তার গতির মাধ্যম দিয়ে দেখাচ্ছে যে এ থামবে না, এ নিরন্তর চলতে থাকবে। কারা ইন্ডিকেশন দিল? ঘোড়া এবং জল। পিছনে কি আছে? চাঁদ আছে। চাঁদের প্রধান কাজ কি? চাঁদের প্রধান কাজই হলো জলকে কন্ট্রোল করা, জলকে কন্ট্রোল করা, তাকে তার মুভমেন্টকে ঠিক করা, কখনো জোয়ার কখনো ভাটা সময় অনুযায়ী। অর্থাৎ সেই পাওয়ারটা চাঁদের কাছে আছে, তাই চাঁদকে এখানে দেয়া হলো যে সেই কাজটা আমার কাছে এত পরিমাণ যেন চলে না আসে, আমি সামলাতে পারছি না, আবার কখনো এতটাও কম যেন না হয়ে যায় যেন আমার হাতে কিছু আসবেই না, তাই এখানে চাঁদকে রাখা হয়েছে। এবং পিছনে দেখা যাচ্ছে আকাশ ব্যাকগ্রাউন্ডে। আকাশ কি? না, আকাশ উদারতার প্রতীক, যার কাছে কোনো সীমা পরিসীমা নেই। কিসের সীমা পরিসীমা? না, কাজের সীমা পরিসীমা। সেখানকার কোনো সীমা পরিসীমা থাকবে না, আমি যে কাজটা করছি আমার কাজের কোনো সীমা পরিসীমা নেই, অনন্ত সেই কাজ। আমি নিশ্চিন্ত, আর কাজ করলে টাকা আসবে, মানি আসবে। তাহলে আমার কাজের দিকটা এই ছবিটার মাধ্যম দিয়ে আমি যদি নর্থেরটাকে টাঙাই, আমার কর্মের এটাও কিন্তু নির্ভর করবে। যদি আমি নর্থে 0 ডিগ্রিতে রাখি, কারণ নর্থের 0 ডিগ্রি কিন্তু আমাদের কাজকে বোঝায়, ওয়ার্ক অপরচুনিটিকে বোঝায়। যদি আমি এটাকে নর্থ ওয়েস্টে নিয়ে যাই, নর্থ ওয়েস্ট কি করে? নর্থ ওয়েস্ট সাপোর্ট জোন, সাপোর্টিভ জোন, সাপোর্ট করে। তাহলে এই ছবিটাই আবার যদি নর্থ ওয়েস্টে চলে যায়, ফলটা উল্টো হয়ে যাবে। কিরকম হবে? না, তখন এই সাপোর্ট করবে। সাপোর্ট মানে কিরকম? জীবনে বাঁচতে গেলে কাজের দরকার, তাই যখন যখন হোঁচট খাবো তখন তখন কাজ আসবে, কাজের ফ্লো থাকবে না। ছবি কিন্তু একই। এই ছবিটা যদি চলে আসে NNW তে, তখন কি করবে? NNW কিসের জোন? NNW সেন্স অফ অ্যাট্রাকশনের জোন। তখন মাইন্ড কখনোই ওই জায়গা থেকে বেরোতেই পারবে না, গ্রামের মধ্যে চিরকাল পড়ে থাকবে, আর ওই জায়গায় পড়ে থেকে থেকে নিজের জীবন নষ্ট করে ফেলবে। একই ছবি কিন্তু। আবার নর্থে যখন আসছে তখন এতগুলো যে কথা বললাম, এই এই সমস্ত বিষয়ের উপর কাজ করবে। আবার যদি এনএনিতে চলে যায়, কি করবে তখন? না, এনএনিতে চলে গেলে তখন
আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করবে, কিন্তু কোনো না কোনো রোগ বা কোনো না কোনো প্রবলেম তার জীবনে লেগে থাকবে, সেই প্রবলেমটাকে কন্টিনিউ তাকে ভোগ করতে হবে, চলতে থাকবে। আবার যদি নর্থ ইস্টে চলে যায়, নর্থ ইস্টে চলে গেলে জলতত্ত্বের প্রভাব তার মধ্যে বৃদ্ধি পাবে, তার মধ্যে চিন্তা ভাবনা থাকবে। কিসের চিন্তা ভাবনা? আমি কিছু করব, আমি কিছু করব, কিছু করতে আমাকে হবে, এইরকম একটা ভাবনা, একটা উদ্দীপনা চলে আসবে তার মধ্যে। কি করব সেটা পরের কথা, কিন্তু এই ছবিটার মাধ্যম দিয়ে তার মধ্যে একটা ভাবনা জাগ্রত হবে, আমায় কিছু করতে হবে। নর্থ ওয়েস্ট তাহলে দিকে এই ছবিটা দুটো পজিটিভ মানে সাইড আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নর্থ, একটা নর্থ ইস্ট। হ্যাঁ, নর্থে দিলে ভালো ফল আসবে, নর্থ ইস্টে ভালো ফল আসবে। এনে নিতে যে পুরোটাই খারাপ আসবে এমনটা নয়, ইমিউন সিস্টেমকে স্ট্রং করবে, তথাপি ওখানে না দেওয়াটাই ভালো। জলতত্ত্বের ছবি মানেই যে জলতত্ত্বের যে কোনো জায়গায় আমরা লাগাতে পারবো এমনটা নয়। আমাদেরকে জোনটাকে বুঝতে হবে যে এই জোনটা কি করছে, এর কাজটা কি, এখানে কি এই ছবিটা যায়, এখানে কি এটা যেতে পারে, তখন তাকে সেখানে প্লেস করব, তার আগে নয়। তত্ত্ব একই হতেই পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু সে বলতে কি চাইছে। একই ছবি কিন্তু দেখুন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন রকম কাজ করছে। আর নর্থের এরিয়া ছাড়া আমরা একে অন্য কোথাও দিতেও পারবো না, কারণ অন্য কোথাও দিলে সেখানে আবার তত্ত্বের শত্রুতা চলে আসবে, সেটা একটা অন্যরকম ব্যাপার, সেটা আমরা জানি, তাই ওদিকে আমি ডিসকাস করছি না। তাই নর্থের মধ্যে এই ছবিটা আমরা কোথায় কোথায় রাখবো আশা করছি বুঝতে পারছি। এবার যদি সাউথ ইস্টের দিকে আসি, দেখুন সাউথ ইস্ট ডাইরেকশনে একটা দুটো লাল ঘোড়ার ছবি দেওয়া রয়েছে। এখানে শুধু ঘোড়া, এখানে অন্য কিছু নেই, কালারটা দেওয়া আছে লাল। কেন? না, লাল অগ্নির প্রতীক, আগুন মানেই মায়া, মায়া মানেই টাকা, টাকা মানেই ঐশ্বর্য, ভোগ, সমস্ত কিছুকে বোঝায়। তাহলে এখানেও ঘোড়া, কেন না ঘোড়া সেই ফ্লো, মানি ফ্লোকে বোঝাচ্ছে এখানে। এই ঘোড়া এখানে কি মানি ফ্লোকে বোঝাচ্ছে। আচ্ছা, সাউথ ইস্ট থেকে শুরু করে সাউথ পর্যন্ত এই তিনটে ডাইরেকশন পুরোটাই তো আমাদের অগ্নিতত্ত্ব। আমি এটাকে সাউথ ইস্টে না রেখে আমি রাখলাম এসএসসি তে, কি হবে? এসএসসি তে আমার কনফিডেন্স বৃদ্ধি হতে থাকবে, কনফিডেন্সের ফ্লো বাড়বে, সামনে যত বড় চ্যালেঞ্জেস আসুক না কেন আমি ঠিক পার করে যাব কনফিডেন্সের জন্য। এই ঘোড়ায় সেখানে কনফিডেন্স, মানে কনফিডেন্স হয়ে কাজ করবে, অর্থ হয়ে কাজ করবে না। আবার এই ঘোড়াকে যদি সাউথে গিয়ে রাখি, সাউথ এমনিতেই আমাদের একটা অলসতার জায়গা, বিশ্রামের জায়গা, শান্তির জায়গা। এই তখন সেই শান্তিটাকে কন্টিনিউটিতে পরিবর্তন করবে, তখন শরীরে আলস্য ভাব এত পরিমাণ বেড়ে যাবে আর ভাল লাগবে না কাজ করতে, সারাদিন পড়ে পড়ে ঘুমাই। এই একই ঘোড়া, একই রং, একই সেম সমস্ত কিছু, ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তত্ত্ব চেঞ্জ হচ্ছে না, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তির মধ্যে পরিবর্তন আসছে। তাই কোন জিনিসটাকে আমরা কোথায় প্লেস করব, কত ডিগ্রিতে প্লেস করব, কিভাবে করব, হ্যাঁ, এবার কত ডিগ্রিতে করব এই পর্যন্ত থিওরি ক্লাসে আমরা বুঝতে পারবো। আমি মুখে বলে দিলাম যে আপনারা প্রপার 135 ডিগ্রিতেই ঘোড়াকে প্লেস করবেন, 0 ডিগ্রিতেই এই নর্থের ছবিটা প্লেস করবেন, এরকম ডিগ্রি মেনশন করে থিওরি ক্লাসে বলে দেওয়া সম্ভব। কিন্তু কিভাবে সেটাকে রাখবো, কত ডিগ্রি হেলিয়ে রাখবো, তার প্লেসমেন্ট আমরা কিভাবে করব, এটা প্র্যাকটিক্যাল না দেখিয়ে দিলে শেখা অসম্ভব। এটার জন্য প্র্যাকটিক্যাল লাগবে। এই ঘোড়াটাই আমি সাউথ ইস্টে রাখবো, 135 ডিগ্রিতেই রাখবো, কিন্তু কিভাবে রাখবো, এর ফেস কোন দিকে থাকবে, এর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, কোন ভাবে কিভাবে রাখলে আমরা এর পুরোপুরি সম্পূর্ণ বেনিফিটটা পাবো, এইটার জন্য প্র্যাকটিক্যালের প্রয়োজন, কারণ এটা জায়গা ভিত্তিক আলাদা আলাদা হয়ে থাকে, স্থান ভিত্তিক আলাদা আলাদা হয়। আর এটা নির্ভর করে সম্পূর্ণ সেখানকার নর্থের উপর, নর্থ কত ডিগ্রি ঘুরে আছে তার উপর ডিপেন্ড করে, নর্থ কত ডিগ্রি ঘুরে আছে তার উপর ডিপেন্ড করে সাউথ ইস্ট দেখা হবে। সাউথ ইস্টে গিয়ে ঠিক ঘোড়ার ফেসিংটাও ওইভাবেই, নর্থ যত ডিগ্রি ঘুরে আছে ওভাবেই পুরো ফেসিংটা ঘুরে যাবে, তারপর ঘোড়া ওখানে বসবে। হতে পারে সেটা ফ্লোরে, হতে পারে সেটা ওয়ালে, হতে পারে সেটা কোনো তাকে, সেই জায়গায় বা কোনো টেবিলে, যাই থাক না সেই জায়গায় এটা বসবে। তখন স্যার আমার নর্থের একটা মধ্যে প্রশ্ন আছে, ডিগ্রি, করবো?
বলুন। বলছি এই যে নর্থ ডাইরেকশনে যে ছবিটা আপনি দিয়েছেন, এই নর্থ ডাইরেকশনে একটা ছবি বিশেষভাবে উল্লেখযোগ্য যেটা দেখি, সেটা হচ্ছে জলপ্রপাত বা ঝর্ণার ছবি। তো সেটাও আমি অনেকের কাছে দেখেছি, অনেক বাড়িতে লাগানো আছে। তো এইটার ব্যাপারটা যদি একটু বলেন তাহলে আর একটু বেটার হয়, কারণ আমি দেখুন, কিন্তু এটা দেখেছি প্রত্যেকটা এবং জিনিস অনেক একই জায়গায় রকম। রানিংও আমরা আছে। বাড়িতে বাস্তু হুম, মতে যা যা ছবি লাগাই, প্রত্যেকটা ছবি বাস্তুর কোনো না কোনো দিককে সবল করার জন্য, স্ট্রং করার জন্য। আচ্ছা আচ্ছা। এটা তো মূল মূল উদ্দেশ্য, যে আমি আমার এই দিকটা হ্যাঁ। স্ট্রং করবো, ভালো করব, তাই আমি এই ছবিটা লাগাচ্ছি। কিন্তু হুম হুম ভাবতে হুম। হবে, বুঝতে হবে, অনেক ছবি আছে স্ট্রং করার। আমাদের শরীরের ইমিউন আচ্ছা। সিস্টেমকে বাড়ানোর অনেক রকম ওষুধ আছে, অনেক রকম ফলমূল আছে, হুম 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 হুম। কিন্তু আমার দরকার ঠিক। কোনটা? আচ্ছা তাই না? ত্রিফলা খেলেও ইমিউন সিস্টেম আচ্ছা। স্ট্রং হয়, আমলকি খেলেও আচ্ছা হয়, হরিতকি খেলেও হয়, আলাদা আলাদা করে, বা বিভিন্ন ঠিক। রকম সিজনের ফল খেলেও হয়, কিন্তু দরকার কোনটা? আচ্ছা, না আমি বলতে চাইছি স্যার, ওইটাও কি একটা তো নিশ্চয়ই ওটাও একটা জলতত্ত্বের, যেহেতু ঝর্ণা বা জলপ্রপাত বা এক দেখুন, ফাউন্টেন, অনেক ছবিতে, জায়গায় ফাউন্টেনও ছবি আমি দেখে, দেখেছি। ছবি দেখে একটা সিম্পল ফান্ডা, কিচ্ছু নেই। যে কোনো ছবি আচ্ছা। দেখবেন, দেখার পর ভালো করে বুঝবেন এই ছবির মধ্যে কোন জিনিসের পরিমাণ সব থেকে বেশি, কোন তত্ত্বের পরিমাণ আহ, সব থেকে বেশি। আমি একটা আচ্ছা ওয়াটারফলস এর বুঝেছি। পিকচার লাগালাম, তাহলে ওয়াটারফলস এর হুম পিকচারে কি বেশি আছে? জল বেশি আছে। তাহলে হুম জল বেশি আছে মানে আমি জল তত্ত্বকে বৃদ্ধি করছি, হুম। আর জল তত্ত্বকে বৃদ্ধি করা মানে জল তত্ত্বের যে সমস্ত মানে কাজ সেগুলো অপরচুনিটিকে বৃদ্ধি করা, বৃদ্ধি করছে। অপরচুনিটিকে বৃদ্ধি অপরচুনিটিকে করা। বৃদ্ধি করছে। কিন্তু সেখানে ঘোড়া নেই। ওই ঘোড়া নেই মানে ঘোড়া হুম। কি বোঝাচ্ছে? ফ্লোকে বোঝাচ্ছে, কন্টিনিউটিকে সৌর্য। বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সেটা কাজ থাকবে কিন্তু ফ্লো থাকবে না, কখন বলতে কখন সেটা পড়েও যেতে পারে। ও আচ্ছা, বুঝেছি। হুম। ঠিক ঠিক। ওকে স্যার। বাকিদের ক্লিয়ার এই জিনিসটা, এই জায়গাটা বুঝতে পেরেছেন? স্যার মাঝে আমার নেট চলে গেছিল। মাঝে নেট চলে গেছিল, আচ্ছা। রেকর্ড স্যার হচ্ছে, রেকর্ডিং হচ্ছে তো স্যার? হ্যাঁ স্যার, রেকর্ডিং দেখে নেবো, রেকর্ডিং, কোনো অসুবিধা নেই। হুম। স্যার তার ফেসটা স্যার কোন থাকবে ঘোড়াটার? হ্যাঁ, ঘোড়ার ফেসটা কোন থাকবে? ঘোড়ার ফেস যেদিকে খুশি থাকতে পারে, ডাইরেকশন হবে নর্থে, মিটে গেল। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, কচ্ছপ যদি হয়, কচ্ছপ স্যার পিতলের কচ্ছপ কোন দিকে রাখা যাবে? দেখুন, কচ্ছপ কে? কচ্ছপ আমাদের হিন্দু ধর্মে পূজনীয় একটি জীব, যেটি ভগবান বিষ্ণুর কূর্ম অবতার হিসেবে আমরা তাকে পূজা করে থাকি। কচ্ছপ সুখ সমৃদ্ধির প্রতীক হয়ে থাকে এবং ধন ঐশ্বর্যকেও বোঝায়। এবার কচ্ছপকে যদি ভালোভাবে দেখি আমরা, কচ্ছপ কি বোঝায়, কচ্ছপ কি করে? না, কচ্ছপ একটি ধীর গতির প্রাণী, অর্থাৎ কচ্ছপের গতি হলো ধীর। তার মানে আমি যদি কচ্ছপটাকে একটা সুন্দর ডাইরেকশনে রাখি, যে ডাইরেকশনে রাখবো সেই ডাইরেকশনের যে কাজ, সেই কাজটা আমার ধীর গতিতে হবে, কিন্তু হবে, সময় নিতে পারে, কিন্তু কাজটা একদিন না একদিন সফল হবে। গতিটা খুবই ধীর, এটা গেল প্রথম। দ্বিতীয়, কচ্ছপ ধীর গতি হওয়ার সঙ্গে সঙ্গে আহ আত্মরক্ষার জন্য প্রসিদ্ধ। কিরকম? না, কচ্ছপের পিঠে যে ঢালটা থাকে সেই ঢালটা এক প্রকার অভেদ্য। এই ঢালটার মাধ্যম দিয়ে কচ্ছপ নিজেকে বাঁচায়, নিজের আত্মরক্ষা করে। অতএব যে ডাইরেকশনে কচ্ছপকে রাখবো সেই ডাইরেকশনের কাজকে যেরকম ধীর গতি করছে, ধীর গতি করার সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু প্রোটেক্টিভও করছে, মানে সেটার ক্ষতি চট করে কেউ করতে পারবে না, একটা লেয়ার তার উপরে আছে, একটা গার্ড তার উপরে আছে। কচ্ছপকে ধনের প্রতীক কেন বলা হয়? কচ্ছপকে ধনের প্রতীক এই জন্য বলা হয়, কেবলমাত্র বিষ্ণুর অবতার বা সমুদ্র মন্থনে অংশগ্রহণ করেছিল বলে এই জন্য না। কচ্ছপ অত্যন্ত পরিশ্রমী। কিরকম পরিশ্রমী? না, সে জানে সে আজকে যাত্রা শুরু করলে কত সময় লাগবে,
তবু সেটা যাত্রা থামায় না, সেটা লক্ষ্যে অবিচল থাকে। এই যেটা কঠোর পরিশ্রম সে করে, এই কঠোর পরিশ্রমের জন্য প্রকৃতি তাকে ধনসম্পদ দ্বারা প্রচুর ঐশ্বর্যবান করিয়ে থাকে। এটা তার কর্মের জন্য হয়। এই কারণে কচ্ছপকে ধনের প্রতীক মনে করা হয়। অনেকে কচ্ছপকে কুবেরের সঙ্গে গোলায়, কুবেরের প্রতীক বা লক্ষ্মীর প্রতীক বা ধনের প্রতীক ইত্যাদি ইত্যাদি বলে। আদৌ সেটা নয়। কচ্ছপের হিস্ট্রিটা, ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ আলাদা। কচ্ছপ পরিশ্রমী হওয়ার কারণে তার কাছে ধনসম্পত্তির প্রাচুর্যতা আছে, এবং তার সঙ্গে সঙ্গে কচ্ছপ অত্যন্ত ধীর গতির এবং প্রোটেক্টিভ, নিজেকে আত্মরক্ষার দিক থেকে প্রসিদ্ধ। এবার রাখবো কোথায়? যেখানে রাখবো সেই জায়গার কাজকে কচ্ছপ প্রভাবিত করবে। আমি যদি এখন ধরে নিই তর্কের খাতির ঈশান কোণে রাখলাম কচ্ছপকে, তো ঈশান কোণ কিসের দিক? না, ঈশান কোণ আমাদের চিন্তা ভাবনার দিক, পজিটিভ ঊর্জার দিক। কচ্ছপকে যখন আমি ঈশানে রাখছি, পজিটিভ ঊর্জার দিকটা দেখলে পজিটিভ ঊর্জা আসবে, কিন্তু সেটা কাজ করবে ধীরে ধীরে। ধীরে ধীরে কাজ করলেও যেটা করবে খাঁটি করবে। আমাদের চিন্তা ভাবনার দিক ঈশান কোণ, তাহলে যেটুকু চিন্তা ভাবনা আমাদের আসবে সেটা স্বচ্ছ আসবে, ভালো আসবে, সুন্দর আসবে। আর এই কচ্ছপকে যদি মনে করি আমি ধনের দিকে লাগাবো, ঐশ্বর্যের দিকে ব্যবহার করব, তাকে আমি রাখলাম কোথায়? সাউথ ইস্টে, অগ্নিকোণে। দেখা যাবে অগ্নিকোণে রাখলাম পিতলের কচ্ছপ, সুন্দর, অসুবিধা কিছু নেই, পিতল ধাতু চলে অগ্নিকোণে। কিন্তু সে তখন ধনটাকে আনবে, এতটাই স্লো করবে, দেখা গেল যেটার জন্য আমি পরিশ্রম করছি আমি পেলাম না, কিন্তু পাবে কে? পাবে না, আমার পরবর্তী জেনারেশন পাবে। তাহলে যদি ক্রিস্টালের হয় তাহলে কোন দিকে রাখবো ক্রিস্টালের কচ্ছপ? আগে পিতলটা শেষ করি না, তবে কৃষ্ণে যাচ্ছি। আচ্ছা, তাহলে এটা একটু বলে দিন। আচ্ছা, এইবার আমি বললাম যে কচ্ছপকে আমি নর্থে রাখবো, কারণ নর্থেও মানি রাখা যায়, নর্থ মানিকে আকর্ষণ করে। স্যার এক সেকেন্ড ডিস্টার্ব করছি, সেটা হচ্ছে যদি কচ্ছপটা পঞ্চধাতুর হয় তাহলে, তারপর যদি ক্রিস্টাল থাকে তাহলে। এবার আমি নর্থে রাখলাম, নর্থে রাখার পর কি হবে না, নর্থে আমার যে ওয়ার্ক অপরচুনিটি সেটাকেও ধীর করে দেবে। হ্যাঁ, প্রোটেক্টিভ অবশ্যই, রক্ষা করবে সব দিক থেকে, কাজকে রক্ষা করছে। সেটা ধাতু হোক, সেটা ক্রিস্টাল হোক, যাই হোক না কেন, কচ্ছপের জন্য বেস্ট ডাইরেকশন হচ্ছে ওয়েস্ট, পশ্চিম দিক। কেন পশ্চিম দিক? এর কারণ হচ্ছে পশ্চিম দিক, এক তো সেখানকার অধিপতি শনি, শনির সব কাজটাই ধীরে, শনি দ্রুত কিছু দেয় না। পশ্চিম দিক আমার খুব ভালো আছে, তা সত্ত্বেও যে প্রফিট আমার কাছে খুব তাড়াতাড়ি আসবে, আমি গেন খুব তাড়াতাড়ি করব, এটাও হয় না। শনি কাজ ধীরে ধীরে, ও ধীরে ধীরেই দেবে, আমি যতই তাড়াহুড়ো করি না কেন। আর কচ্ছপের ক্যারেক্টার আর শনির ক্যারেক্টার পুরোপুরি সেম, পার্থক্য এমন কিছু নেই। তাই কচ্ছপ যে ধাতুরই হোক, তার জন্য বেস্ট ডাইরেকশন হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকে রাখলে ও গেন দেবে, ধীরে ধীরে দেবে, যেটা দেবে সলিড দেবে, সেখানে আমাদের রিস্ক অতটাও থাকবে না, খুব কম রিস্ক থাকে। স্যার আমার একটা কোশ্চেন আছে, স্যার কামধেনু কোথায় রাখা যায়? প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে। কামধেনু অর্থাৎ যে কামনার পূর্তি করে সেই কামধেনু। এবার আমি কামনার পূর্তি চাইছি, কোন কামনার পূর্তি চাইছি? আমি যদি মনে করি আমার সমস্ত মনস্কামনার পূর্তি হোক, তাহলে তার জন্য ঈশান কোণ বেস্ট। আমি এখন চাইছি আমার শুধুমাত্র অর্থের কামনা পূর্তি হোক, তার জন্য অগ্নিকোণ বেস্ট। আমি চাইছি আমার একটা যেটা কাজ আসুক, আমার কর্মের কামনা পূর্তি হোক, তার জন্য নর্থ বেস্ট। এবং চাইছি আমার সমৃদ্ধি হোক, সমৃদ্ধির কামনা রয়েছে, তার জন্য পশ্চিম দিক বেস্ট। কিন্তু ডাইরেকশন অনুযায়ী কামধেনুর আকার, আকৃতি, কালার চেঞ্জ হবে। স্যার সব কামধেনু তো রং সাদা স্যার। সব কামধেনুর রং সাদা হয় না, আমরা দেখি তাই সাদা, ওগুলোর জন্য স্পেশাল অর্ডার দিয়ে বানাতে হয়। আমি কোথায় রাখতে চাইছি? স্যার অগ্নিকোণে রাখলে কি রং হবে স্যার?
অগ্নিকোণে রাখলে লাল রং হবে, কামধেনু রং লাল। লাল করাতে হবে তখন। ঠিক আছে, কালকেই করিয়ে ফেলবো। সাদা। তবে বিষয়টা আচ্ছা, স্যার খুব চাপের, বাস্তু কোনটা বিষয়টা খুব চাপের? চাপের স্যার। কেন? ওই স্যার কোনটা কিনবো, কোনটা রাখবো, কোনটা ফেলবো, এটাই সমস্যা। মানে এক ট্রাক মাল কিনে নিয়ে গিয়ে স্যারের সাথে আলোচনা করতে হবে, তারপরে সেই মালটা রাখবো, বাকিগুলো সব ওয়েস্টেজ গঙ্গার জলে। হ্যাঁ, না, এমনটা নয়, ব্যাপারটা এই জন্যই বোঝার ব্যাপার। একবার যদি 16 ডাইরেকশন বুঝে নেওয়া যায়, তাদের কাজ কর্ম ইত্যাদি তারা কিভাবে চলছে এটা বুঝে নেওয়া যায়, আর যদি বস্তুর এনার্জিকে বুঝে ফেলতে পারি আমরা, তখনকার দিনের মানুষ দেখবেন বস্তু নিয়ে কিন্তু খুব সচেতন ছিলেন, খুব সচেতন। কোনটা রাখবো বাড়িতে, কোনটা রাখবো না, কোনটা প্রয়োজনীয়, কোনটা অপ্রয়োজনীয়। তারা তো আমাদের থেকে অনেক বেশি ভোগী ছিল, অনেক বেশি ভোগী। তাদের কামনা অনেক বড় বড় কামনা ছিল, আমাদের তো তার তুলনায় কিছুই কামনা নেই। কিন্তু তারা সঠিকভাবে বেঁচেছে, সব জিনিসটা সঠিকভাবে ভোগ করে গেছে। তাদের এই সেন্সটা ছিল, তাদেরকে বিদ্যালয়ে এই প্রশিক্ষণগুলো দেয়া হতো। আজকে আমাদের ফিজিক্স নামেই পড়ানো হয়, কিন্তু ফিজিক্সের মধ্যে শুধুমাত্র এই অ্যাসিড, বস্তুর ভর ইত্যাদি ইত্যাদি, ওর সূত্র তার সূত্র, এইগুলো নিয়ে মাথায় ঢুকিয়ে দিয়ে ছেলেদের মাথা খারাপ করে দিচ্ছে। জিনিসটা এত কঠিন যাও নয় যত কঠিন মনে হয়, যাও, বা ঠিক আছে যতটা স্যার, কঠিন করে যাও, বোঝানো ঠিক হয়। আছে স্যার। আপনাকে আমি ফটোগুলো পাঠাবো, আপনি দেখে একটু দিকগুলো সিলেকশন বলে দেবেন স্যার। আর না তো স্যার সামনে গঙ্গা আছে, সব ফেলে দিয়ে আসবো। গঙ্গায় ফেলার দরকার নেই, যদি ফেলতে হবে একটা ঠিকানা দিয়ে দেবো, সেখানে গিয়ে দিয়ে আসবেন। না স্যার, কষ্ট করে আমি এখন অনেক দূরে আছি স্যার, এখন আমি ঋষিকেশে আছি স্যার, এখান থেকে কিনে নিয়ে গিয়ে যদি ফেলে দিতে হয় তাহলে গঙ্গাতেই ফেলবো স্যার, কাউকে দান করবো না। এত কষ্ট করে ঠেঙিয়ে ব্যাগে ভরে নিয়ে গিয়ে এত চাপ নিয়ে যদি বাইরেই ফেলতে হয় তাহলে আর কি করবো স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাকিদের আপনারা বুঝতে পারছেন তো, নাকি মানে মাথায় ঢুকছে না উপর দিয়ে যাচ্ছে? ঠিক আছে স্যার। স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার, এর আগের দিন বলছেন স্যার, উম, বাড়ির আত্মীয়দের মানে পূর্বপুরুষদের ইয়ে ফটো আপনার সাউথে রাখা উচিত বা সাউথ ইস্টে। তো স্যার মানে এটা কি ঠাকুর ঘরে রাখা যেতে পারে? যে 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 ঠাকুর ঘরে বাবা মার ফটো রাখতে রাখা যেতে পারে সাউথের দেওয়ালে? দেখুন, একটা কনসেপ্ট আগে ক্লিয়ার করে নিন। আচ্ছা, ঠিক বাবা আছে। মার ছবি আমি বাড়িতে রাখছি বা পূর্বপুরুষের ছবি রাখছি, এরা কারা? এরা আমাদের পিতৃপুরুষ। এক কথায় মিটে গেল। পিতৃপুরুষের স্থান কোথায় থাকে? বাস্তুর মধ্যে পিতৃপুরুষদের স্থান কোথায়? অবশ্যই স্বর্গে বা সাউথ, গোলকে বা যেখানে তাদের সুস্থান। না না, বাস্তু পুরুষে, বাস্তু সাউথে, পুরুষ, ভালো করে শুন। বাস্তু। পুরুষের সাউথ সাউথ ওয়েস্ট। অ্যান্ড সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্ট যখন পিতৃপুরুষের স্থান, তাহলে পিতৃপুরুষের স্থানেই আমরা পিতৃপুরুষকে রাখবো, সেখানেই হ্যাঁ, তারা কমফোর্ট থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এখন সেটা আমাদের স্যার দেখেছি, যেদিন মানে আপনি, ওটা কি হ্যাঁ, ঠাকুর ঘরে রাখা যেতে পারে স্যার? ঠাকুর ঘরে রাখা যেতে পারে এটা? ঠাকুর ঘরে কেন রাখবো? আচ্ছা, প্রথম প্রশ্ন এখানে, ঠাকুর ঘরে রাখা যেতে পারে কিনা সেটা পরের কথা, কিন্তু রাখবোটা কেন, এই কারণটা কি, বা এই প্রশ্ন উত্তর কি আমার কাছে পরিষ্কার যে আমি কেন রাখবো ঠাকুর ঘরে? মানে স্যার আমি বাবা মার ফটো স্যার আমি ইয়ে ওই ঠাকুর ঘরে একটা মানে সাউথ ইস্টের দেওয়ালে ঝুলানো আছে আমার, ওইখানে আমি প্রতিদিন নাকি ইয়ে করি। সাউথ ইস্টেও রাখা যায় না? সাউথ ওয়েস্টে স্যার, ইস্ট না, সাউথ ওয়েস্টে স্যার হচ্ছে। হ্যাঁ, সাউথ ওয়েস্টে রাখাই তো জায়গা ওটা, হ্যাঁ, তো পিতৃপুরুষের মানে স্থান তো সাউথ ওয়েস্টে। কিন্তু স্যার ওটা ওটা ঠাকুর ঘরে আছে, ওইটাই বলছি স্যার, ঠাকুর ঘরে রাখা যায় কি স্যার সেটাই? আমার বাবা মার ফটো স্যার। দেখুন, বিষয় হচ্ছে যদি আপনার বাবা মার ছবি, যে পিতৃপুরুষের ছবি যাদেরই হোক, যদি সাউথ ওয়েস্টে থাকে সেটা কোনো সমস্যা করবে না, সেটা বরঞ্চ ভালো ফল দেবে, উপকার করবে এবং আশীর্বাদ দেবে তারা। কিন্তু ঠাকুর ওখানে কোনো ফল দিতে পারবে না, সে নিরুপায়।
আচ্ছা স্যার আসলে আসলে স্যার প্রশ্নটা অন্য জায়গায়। ওনার ঠাকুরঘরের সাউথ ওয়েস্ট সাইডের ওনার বাবা মার ছবিটা আছে, বুঝে এটা গেছি উনি আমি, বলতে চাইছেন। বুঝে গেছি, হ্যাঁ, উনিও বুঝে ওর গেছেন, আমি বাড়ির নয় করছি। কিন্তু সাউথ ওয়েস্ট, অ্যাকচুয়ালি হ্যাঁ বুঝেছে। বাড়ি সাউথ ওয়েস্টে ওনার রাখা উচিত ছবিটা। না স্যার বলছেন অন্য কথা, স্যার বলছেন যে উম, বাবা মা যেখানে আশীর্বাদ করবেন সেখানে থেকে ঠাকুরের আশীর্বাদটা আমি পাবো কি করে, সেটাই বলছেন আর কি, না তাই তো স্যার? দেখুন, একটা বিষয় বুঝে নিন, ঠাকুরের জায়গা সাউথ ওয়েস্ট নয়, সাউথ ওয়েস্ট পিতৃপুরুষের জায়গা। হ্যাঁ পিতৃপুরুষের হ্যাঁ ছবি সাউথ ওয়েস্টে আছে, খুব ভালো আছে, কোনো সমস্যা নেই, কিন্তু ঠাকুরের ছবি বা ঠাকুরের পিকচার বা ঠাকুরের স্থান সাউথ ওয়েস্ট হতে পারে না, ওখানে ঠাকুর রাখাও যায় না। আর ঠাকুরের সঙ্গে পিতৃপুরুষের ছবি চলে না, রাখতে নেইও। ঠিক স্যার, এটাই এটাই স্যার আমি জানাচ্ছি স্যার। ঠিক স্যার। স্যার আর আমার একটা ছোট ছোট একটা কোশ্চেন আছে স্যার, করবো? হুম, অনেকে বলে স্যার মানি ব্যাগ পিছনের পকেটে, প্যান্টের পিছনের পকেটে রাখতে নেই, কতটা কতটা সত্য বা কতটা মিথ্যা? এবং সেভাবে দেখতে গেলে আমার এটাকে অতটাও যুক্তিযুক্ত বলে মনে হয় না। মানি ব্যাগ পিছনের পকেটে রাখতে নেই, তা এখানে অনেক যুক্তি দেখায় যে লক্ষ্মী, অর্থ তো লক্ষ্মী, তাকে লক্ষ্মী বলে মনে করি, আমরা তো লক্ষ্মীকে পিছন পকেটে কেন রাখবো, সামনের পকেটে রাখবো। তো যদি আমি সামনের পকেটেই রাখি, তো সেটাই বা কতটা শুদ্ধ স্থান, আর পিছনটা তার থেকে কি অনেকটাই অশুদ্ধ স্থান? না, এমনটা আমার তো না। হিসেবে সবই তো স্যার শরীরের অংশ। ওটাই তো বিষয়, যে আমার এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় না যে পিছনের পকেটে রাখলে টাকা কমে যাবে আর সামনের পকেটে রাখলে টাকা বেড়ে যাবে বা অর্থ ক্ষতি কম হবে, এটা কোনো না, যুক্তিযুক্ত আমি কথা আমি না। মানি ব্যাগ না রাখলে অর্থ বেড়ে যায় স্যার, কেন মানি খরচা হয় না ব্যাগের তো। কালারটা কি হবে সেটা একটু বলুন স্যার। মানি ব্যাগের কালার। বাপরে, দেখুন, প্রথম কথা হচ্ছে কালার যদি আপনি দেখতে যান সেভাবে, ওরকম স্পেসিফিক মানি ব্যাগের কালার বলে কিছু হয় না। কালারের দিকে দেখতে গেলে তখন জাতকের রাশি, লগ্ন, কুণ্ডলী ইত্যাদি চলে আসে, তার উপরে কালার নির্ভর করে। তো অত প্রত্যেকটা পদক্ষেপ মেপে মেপে চল জিনিস একদম বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যত বেশি এগুলোকে মেনে চলবেন বা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে চলবেন না, তত বেশি বিপদে পড়বেন, তত বেশি করে বিপাকে পড়বেন। আমাদের এটাকে জানার উদ্দেশ্য হচ্ছে মূল যে জায়গাগুলো, প্রধান যে জায়গাগুলো, সেই জায়গাটাকে ঠিক করে নেওয়া। কারণ যখন আমরা জেনে যাচ্ছি, অনেক কিছু জানছি, অনেক বিষয়ে করলাম, জেনে ফেললাম, একটা বিরাট একটা হেহি ব্যাপার চলে আসলো, মানে কিছু কিছু বিষয় থাকে যেগুলো না জেনে করলে কোনো ক্ষতি হয় না, বুঝতে পারি না, আমরা সেখান থেকে কেটে বেরিয়ে যাই। যখন জিনিসগুলো না খুব ভিতর থেকে জেনে ফেলি একবার, জেনে ফেলার পরে যখন চেয়েও আমরা সেটাকে ফলো করতে পারছি না, পালন করতে পারছি না, তারপর যে ক্ষতিটা হবে না, সেটাকে আমরা রিকভার করতে পারবো না। একদম স্যার, ঠিক কথা, একদম ঠিক কথা। তাই এই জিনিসটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, যে প্রত্যেকটা জিনিস আমার ওই দিনে অমুক দিন আমি কি কালার পরে বেরোবো, আমি কোন সময় বেরোবো, আমি কিভাবে করব, এত কিছু মাথায় রাখিয়ে যাবে। আপনি এদিকে সব সময় দেখলেন, ঠিক সময় বেরোলেন, সঠিক কাজ করলেন, মাথায় দইয়ের টিকা দিলেন, সমস্ত কিছু যা যা আপনার রিচুয়ালস আছে সব ফলো করলেন, দেখলেন সব রিচুয়ালস ফলো করতে গিয়ে আপনি সময় বেরোতে পারলেনই না, আর সময় না পৌঁছানোর কারণে আপনার কাজটা হাত থেকে বেরিয়ে গেল। সব নিয়ম পালন করার পরেও হয় এটা। তাই বলা হচ্ছে যে বেশি না, শাস্ত্র নির্দেশ করছে, শাস্ত্র বলছে আমার অনেক নিয়ম আছে, সব মানতে যেও না, শাস্ত্র বারণও করছে সেখানে, সব মানতে যেও না, বিপদে পড়ে যাবে। তোমার জন্য কতটুকু প্রয়োজন আগে বোঝো। আমার আজকে হচ্ছে না, মানুষ এই বর্তমান যে সময়টা চলছে না, একদম বাস্তব কথা এটা, বর্তমান যে সময় চলছে এখন, এই সময় জ্যোতিষ বলুন, বাস্তু বলুন, নিউমেরোলজি বলুন, এই যে বিষয়গুলো এখন মারাত্মক লেভেলে ট্রেন্ডিং এ চলছে,
একদম টপ লেভেলে চলছে। কারণ মানুষ যখনই একটু ছ্যাঁকা খাচ্ছে, সেটা প্রেমেই হোক বা কাজেই হোক, বা যখনই কোনো বিপদে পড়ছে বা কিছু একটা তার সঙ্গে ঘটছে, আর পরবর্তীকালে সার্ভাইভ করতে পারছে না, কোনোভাবে ফেঁসে গেছে, কিছু একটা প্রবলেম হয়ে গেছে, তখনই তারা ওখান থেকে সাইড কেটে এই লাইনে চলে আসে। এবার জানতে হবে, আর পড়তে হবে না কোন গ্রহ আমার ক্ষতি করছে, দেখি আমি কিভাবে ঠিকঠাক করতে পারবো, আমি কোন জিনিসটা সরালে আমার বাস্তু ঠিক হয়ে যাবে, আমার সব টাকা পয়সা চলে আসবে, মানে একদম উল্টো মাইন্ডসেট পুরোপুরি। আর এই সমস্ত ব্যক্তিগুলো যখন এই ঘুরে এদিকে চলে আসে বা এই মাইন্ডসেটের লোকগুলো চলে আসে, তখন বিষয়টা ধীরে 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 উঠে যাচ্ছে উপর দিকে, আর ট্রেন্ডে চলে যাচ্ছে। কিন্তু স্বাস্থ্য তো নির্দেশ সেরকম ভাবে দেয়নি। আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা বিষয়ই কর্ম আধারিত, প্রত্যেকটাকেই কর্মের মধ্যে তুলনা করা হয়, কর্ম দ্বারা তুলনা করা হয়। কিন্তু আমরা সেটাকে গুরুত্ব না দিয়ে আমরা চলে যাচ্ছি রেমেডির দিকে, চলে যাচ্ছি জ্যোতিষের দিকে, গ্রহদের দিকে। এদের দিকে গিয়ে কোনো লাভই নেই বাস্তবে। মানুষ ঘুরে বেড়াচ্ছে, আজকে তান্ত্রিকের সঙ্গে, কালকে জ্যোতিষের সঙ্গে, পরশু অমুক তমুক, মানে নানা ব্যক্তির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। প্রথম প্রথম দুদিন দুদিন একটু চমকপ্রদ কিছু পেলো, তারপর আবার জেগে সেই একই রকম জীবন। শেষকালে একটা, যখন শনির দশা আসে, তখন শেষকালে গিয়ে ঠোকর খেয়ে বলে, আর কি এবার করলাম, তো এত সঙ্গ, এত সাধু সঙ্গ, মানে কত সাধু সঙ্গ করেছে সে ভালো করে জানে নিজে, তো কত করলাম সাধু সঙ্গ, এখানে গেলাম সেখানে গেলাম, অমুক করলাম তমুক করলাম, হয়ে আমার জীবন আর কি হলো, কিছুই তো হলো না। এদের মুখে শেষকালে এই কথাগুলো শুনতে পাওয়া যায়। বাস্তবে নিজেকে পরিবর্তন করার এতটুকু চেষ্টাই তারা করেনি। তাই এইগুলো করতে যাবেন না, নিয়ম পালন করুন ততটুকুই যতটুকু প্রয়োজন। যতটুকু করলে আমার সময় নষ্ট হবে না, যতটুকু করলে আমি সব দিকটা ঠিক রাখতে পারবো, ততটুকুই করুন। এর বেশি কিছু করতে যাবেন না, নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। এই যে মানি ব্যাগ, আমি বোধহয় এটা বেশ কিছুদিন আগে একটা রিলসেই বোধহয় দেখছিলাম, এই পিছনের পকেটে মানি ব্যাগে রাখতে নেই, রাখলে আহ লক্ষ্মী রেগে যায় বা কিছু একটা এরকম একটা কথা। আহ, মনে নেই ঠিকভাবে আমার, যদিও। তো ওই আপনার কথাটা শুনে আমার এখন ফট করে মনে পড়ে গেল এই মুহূর্তে, যে আমি একটা শুনেছিলাম, রিলস একটা পেয়েছিলাম এরকম, বহুদিন আগে, যদিও সেটা 3-4 মাস হয়তো হয়ে যাবে। তো এই ধরনের কথাবার্তা অনেক আছে, অনেকে অনেক রকম ভাবে বলে। তো এইগুলো বলার মাধ্যম দিয়ে কি হয় না, একটু ভাইরাল হওয়া যায়, একটু বেশি ভিউজ পাওয়া যায়, একটু বিখ্যাত চ্যানেল হলে সেখানকার টিআরপি বেড়ে যায়, মানে এরকম থাকে ব্যবসায়িক কিছু। টিআরপি বাড়ানোটাই তাদের কাজ, যার জন্য হ্যাঁ, এরকম। ব্যবসায়িক পুরোপুরি জিনিস এটা। তো কিন্তু এইগুলো দেখার আগে বা বিশ্বাস করার আগে আমাকে তো বিচার করতে হবে, যে এটা বলে দিল মানেই সেটা সঠিক বেদবাক্য, এমনটা তো নয়। আজকালকার সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক কিছুই হচ্ছে, অনেক কিছুই দেখছি আমরা। হ্যাঁ, এটাও হতে পারে, মানে পকেট মার হতে পারে হয়তো, তার জন্য আগে থেকে সাবধান করে দিচ্ছে যে পেছনের পকেটে হ্যাঁ, রাখবেন না, সামনের পকেটে রাখবেন। এটা হ্যাঁ, একটা এটা ব্যাপার। ঠিক, এটা হতে পারে। এর সামনে ব্লেড বা ছুরি চালাতে গেলে অন্যরকম ব্যাপার হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা যুক্তিযুক্ত কথা, ঠিক আছে, এটা এটা মানা যেতে পারে। এটা বলতে পারে যে পিছনে রাখবেন না, পকেট মারির চান্স বেড়ে যায়, সামনে রাখবেন। হ্যাঁ। স্যার, আমাদের পরের ছবি ছিল বাস্তু পিরামিড, যেটা আমাদের এনার্জিকে বাড়াতে সাহায্য করে বা বৃদ্ধি করে। এটা একটু বলবেন? দেখুন, ভালো করে বুঝবেন আগে, এই যে আমাদের এই অবিশ্বাসের জায়গা বলুন, বা যারা একটু যুক্তিবাদী, তারা এই জায়গাগুলোতে আমাদের টার্গেট করে কিরকম ভাবে, না একটা পিরামিড লাগালে সে জায়গায় এনার্জি বেড়ে যাবে, কি করে সম্ভব এটা? এইখানে একটু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, বা একটু জিওমেট্রিটাকে আমাদের বুঝতে হবে। আমরা পিরামিডকেই কেন ব্যবহার করব, বা পিরামিডই কেন এনার্জিকে বৃদ্ধি করবে? ভালো করে দেখবেন, পিরামিডের 3টে কোণ হয়, একদম ত্রিভুজের মতন, ত্রিভুজের 3টে কোণ হয়। এবার 3টে কোণ এমনই একটা জায়গা, এই 3টে কোণ বা 3টে জায়গা থেকে কিন্তু এনার্জি ফ্লো হয়। অথচ 3টে জায়গা থেকে এনার্জি ফ্লো হওয়া সত্ত্বেও একটি জায়গাতে গিয়ে তার কেন্দ্রবিন্দু তৈরি হয়, বা সেই জায়গায় গিয়ে এনার্জি স্টোর হয়। কেন? না, পিরামিডের ওপরের যে অংশটা সেটা একটাই বিন্দু, সেটা কোনো গোল না, আবার ছোঁচালো টাইপের একটা ছোট্ট বিন্দুর মতন আছে। আর ওই বিন্দু কি করে না, যে কোনো দেখবেন যখন আমরা এই এই যে বলে না, যখন বজ্রাঘাত পড়ে
আকাশে ঘন ঘন মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা বড় বড় যারা উঁচু উঁচু শহরে ফ্ল্যাটেতে একটা করে লম্বা কেউ ত্রিশূল টাঙিয়ে রাখে, কেউ বা অ্যান্টেনার মতন একটা জিনিস ওপরের দিকে টাঙিয়ে রাখে, লম্বা করে রাখে। কেন? না, এটা বজ্রাঘাত থেকে রক্ষা করবে বলে। কিভাবে রক্ষা করবে সেটা? আর্ট যে কানেক্ট করে, কোনো, মানে হ্যাঁ, আর্ট আর্থ ও আর্ট কিভাবে কানেক্ট করে। কানেকশন দেবে? আর্থ কানেকশন কি করে করবে ও? আর্ট কানেকশন, ওটার সঙ্গে একটা তার লাগানো থাকে মাটিতে, মানে যেটা আমাদের থাকে অনেক বাড়িতে ত্রিশূল থাকে, অনেকে অন্যরকমও হুম। থাকে। বজ্র, আহ, এটা আপনার ওই বজ্রটা যদি পরে বাড়িতে তো ক্ষতি করতে পারে, বা বাড়ি ফাটিয়ে দিতে পারে, বা বাড়ির ইলেকট্রনিক্স জিনিসের ক্ষতি করতে পারে, সেইটা যাতে এক না করে। কথায় বলতে গেলে, ও- এক কথায় বলতে গেলে, যখন বজ্রটা বাড়ির দিকে ধেয়ে আসছে, তখন ওই যে বিন্দুটি আছে ও বজ্রটাকে আকর্ষণ করে নেয়। আকর্ষণ করে নিয়ে ওর বডির মাধ্যম দিয়ে ওই বজ্রবিদ্যুৎ মাটিতে চলে যায়। এই তো কথা। এর ফলে বাড়িতে আর কোনো ক্ষতিটা হয় না। মেন ফান্ডা ক্লিয়ার। এবার এটা কি করে হচ্ছে? না, এটা হচ্ছে যে ওই যে উঁচু বিন্দুটা, ওটা বাড়ির থেকে উঁচু হয়ে আছে, অনেকটা উঁচু বাড়ি থেকে। এবং বাড়িতে বজ্রটা পড়ার আগে যেহেতু ওর বিন্দুটা ছোট, এই কারণে এই ছোট বিন্দুর জন্য, সূক্ষ্ম বিন্দু হওয়ার কারণে মহাজাগতিক যে কোনো এনার্জিকে ও আকর্ষণ করতে সক্ষম। কারণ ওটা স্থূল, ওটা সূক্ষ্ম এনার্জি। যে বজ্রটা আসছে ওটা সূক্ষ্ম, তাই কোনো সূক্ষ্ম জিনিসকে আকর্ষণ করতে পারে। সূক্ষ্মের সঙ্গে স্থূল যায় না, স্থূলের সঙ্গে সূক্ষ্ম যায় না। এইবার পিরামিডের যে ব্যাপারটা হয় ঠিক একই রকম ব্যাপার। পিরামিডের মাথাটা একদম ছোচালো থাকে, আর নিচে তিনটে বিন্দু থাকে, যেটা ফ্লোর বা মাটির সঙ্গে কানেক্টেড। এইবার ও এনার্জিকে বৃদ্ধি করে অর্থাৎ কিরকম ভাবে? না, যে ডাইরেকশনে আমি লাগাচ্ছি সেই ডাইরেকশনে নিজস্ব একটা এনার্জি আছে। এবার যেহেতু ওখানকার একটা এনার্জি আছে, তো সেটাকে আমি বাড়াবো। তো পিরামিডই কেন সেখানে ব্যবহার করব? এই কারণে, কারণ পিরামিডের যে ওপরের অংশটি আছে সেই অংশটি ওই জায়গার এনার্জিকে আকর্ষণ করতে সক্ষম। কারণ পিরামিডের যে মাথাটি ওটি সূক্ষ্ম, আর ওই জোনের যে এনার্জি সেটিও সূক্ষ্ম। তাই সূক্ষ্মই সূক্ষ্মকে আকর্ষণ করবে এখানে। যখন এই সূক্ষ্মকে আকর্ষণ করে নিল, আকর্ষণ করছে এক নিজের দিকে, তখন ওই জায়গার এনার্জি অটোমেটিক বৃদ্ধি পাবে প্রাকৃতিক নিয়মে। এবার সেখানে ধাতুর ব্যবহার রয়েছে, যে কোনখানে আমি কোন ধাতুর ব্যবহার করব। এই ধাতুর ব্যবহারে আমি একটা লিস্ট পাঠিয়ে দেবো। আমি খুঁজে পাচ্ছি না এখন, আজকেই পাঠিয়ে দিতাম, কোথায় রেখেছি বুঝতে পারছি না। ওই লিস্টটা পাঠিয়ে দিলে আপনারা ডাইরেকশন অনুযায়ী কোন জোনে বা কোন ডাইরেকশনে কোন তত্ত্বে কোন ধাতুর ব্যবহার হয়, আর সেই ধাতুটা দিয়ে আমরা ওইখানে ওই পিরামিডকে স্থাপন করব। এবার ওরও অ্যাঙ্গেল রয়েছে, ওটাকে আমরা কিভাবে কোন অ্যাঙ্গেলে রাখবো, কোন জায়গাটাতে দেবো, কত ডিগ্রিতে রাখবো, কখনো হেলিয়ে রাখতে হয়, কখনো সোজাভাবে রাখতে হয়, এটারও ব্যাপার রয়েছে। এটা প্র্যাকটিক্যাল না দেখলে এটা বোঝানো একটু কঠিন। এর মাধ্যম দিয়ে আমরা ওই জায়গার এনার্জিকে বৃদ্ধি করি। এবং হ্যাঁ, ওই পিরামিডের সঙ্গে অবশ্যই সূর্যের কানেকশন থাকাটা অত্যন্ত আবশ্যক, তবেই এনার্জি বাড়বে, নচেত নয়। সূর্যের লাইট, সূর্যের রশ্মিটা ওর মধ্যে আসতে হবে, তবেই ওর এনার্জিটা বৃদ্ধি পাবে। এবং এমন জায়গায় সেই পিরামিডকে রাখতে হবে যেন মাঝে মধ্যে আমাদের চোখটা তার উপরে গিয়ে পড়ে, কারণ ওখান থেকে আমাদেরও এনার্জি নিতে হবে। এবং পিরামিডের আর একটা সব থেকে বড় ভালো গুণ হচ্ছে, পিরামিড এনার্জিকে বাড়াবার সঙ্গে সঙ্গে এনার্জিকে স্টোর করে, ব্যাংকের মতন। ব্যাংকে যেরকম টাকা রাখাও যায়, আবার ব্যাংক সেখানে কিছু পার্সেন্ট সুদও দেয়, টাকাটাকে বাড়ায়। পিরামিড হচ্ছে সেই কাজটা করে। অর্থাৎ পিরামিডে আমি যখন একটা জোনে লাগালাম, বাংলা কথায় বলতে গেলে পিরামিড আমি যে একটা জোনে লাগালাম, অর্থাৎ আমার ওই জোনটা হচ্ছে টাকা, আর পিরামিডটা হচ্ছে ব্যাংক। পিরামিডটা ওখানে রাখলাম মানে আমি একটা ব্যাংকে বসিয়ে দিলাম, আমার টাকাটা ব্যাংকে আছে, অর্থাৎ ব্যাংকে জমা হচ্ছে, টাকাটা আমারই আছে। এবং ব্যাংকের স্বাভাবিক নিয়ম, সে আমার যা টাকা আছে তার উপরে কিছু না কিছু ইন্টারেস্ট, কিছু না কিছু সুদ সে দেবে। এই সুদটাই হচ্ছে বাড়ানো, এভাবেই সেটা বাড়ছে, ব্যাপারটা এটা।
স্যার পিরামিডের ছবিটার পাশে বেশ কিছু ডাইরেকশন দেওয়া আছে এবং ওই ডাইরেকশন গুলো একটু প্রভাব গুলো একটু যদি বলেন তাহলেও ভালো হয়। মানে ধাতুর ব্যাপারে বলছি না, যদি ডাইরেকশন আর ছবিগুলোর ভেতরে বেশ কিছু ছবি আছে, স্ফটিকের ছবি, তারপরে আবার আছে মানে জলসংঘ বলছি, ওই নাভি টাইপের, ওটা কি বলে বলে যেন ভুলে যাচ্ছি। এগুলো আমি বুঝিয়ে দেবো, এগুলো তো অনেক রকমই দেওয়া রয়েছে। স্বস্তিক আছে, এগুলো আমি বুঝতে আবার পারবো না। এগুলো 21 এগুলো রকমের প্রত্যেকটা পিরামিডও ছবি দেখছি। না, এগুলো হুম, প্রত্যেকটা হুম। ব্যাপার রয়েছে। প্রত্যেকটা আচ্ছা, সাইন্টিফিক জিনিস। যেরকম একটি তারের হুম, মধ্যে যখন ইলেকট্রিক জ্বালতে গেলে তামার তারই ব্যবহার হয় এবং সেখানে নেগেটিভ পজিটিভ থাকে, ঠিক আছে, এখানেও সেরকম ব্যাপার রয়েছে যে এনার্জিকে যখন আমরা কনভার্ট করছি সেই এনার্জিটাকে পিওর ভাবে নিয়ে আসতে হয়। পিওর ভাবে কি করে আনবো? দেখুন এখানে পিরামিডটা একটা বাঁদিকে দেখানো আছে, সাদা পিরামিড দেখতে পাচ্ছি আমরা, হুম, ঠিক হুম, আছে। নিচে দেখুন হুম। সে নখানা মতন ছোট 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 বিন্দু বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ, মধ্যে হ্যাঁ। নটা করে দেওয়া আছে, আর তার উপরে নটা হুম, রয়েছে, তার উপরে একটা পিরামিড কে পড়েছে। এগুলো কেন দেওয়া হয়েছে? হুম, এগুলো এনার্জি গুলোকে হুম। পিউরিফাই করা হয়, সেখানকার জায়গাটা পিউরিফাই আচ্ছা, করা হয়। কিভাবে কিভাবে হচ্ছে না হচ্ছে, যদি অফলাইন আচ্ছা, ক্লাসে কেউ কখন আসতে পারে তখন আমি হাতে পরীক্ষা করে দেখিয়ে দিতে পারি যে এইভাবে এইভাবে এনার্জিটা পাস হয়। আচ্ছা। এইগুলো আচ্ছা, অনলাইনে এইখানে বিভিন্ন একটা রকম জিনিস রয়েছে। একটা শুধু জিজ্ঞাসা এবং করা, সেটা হচ্ছে যে এই যে পিরামিড গুলো, এটা অনলি কি পিতলেরই হয় নাকি অষ্টধাতু, পঞ্চধাতু বা স্ফটিক, এইগুলোতে স্ফটিক তো সব আছেই রকম ধাতুর দেখছি। হয়, সব রকম সব ধাতুর রকমের, হয়, কিন্তু সেটা বিচার্য আমি কোন ধাতুর ব্যবহার করব সেখানে, এটা মানে ব্যাপার সোনার আছে। উপরেও হয়ে থাকে? সোনার হ্যাঁ উপরেও হয়? অবশ্যই, সোনার উপরও হয়, আচ্ছা। হীরেরও হয়, ও, প্লাটিনামেরও হয়। আচ্ছা, ঠিক। এইবার এখানে ব্যাপার হচ্ছে যে আমরা যদি একটু, আমি এই যে একবার বলছিলাম যে আমি কিছু এডুকেশনাল ট্যুরের ব্যবস্থা করব খুব শীঘ্রই। এটার মানে এডুকেশনাল এই ট্যুরটা গত করতে মাসে, পরের মাসে? হ্যাঁ ডিসেম্বরে। এডুকেশনাল ট্যুর করার কারণ হচ্ছে বেশ কিছু প্রাচীন যে স্থাপত্যগুলো আছে সেখানে আমরা এই পিরামিডের ব্যবহার দেখতে পাবো। আমাদের প্রাচীন মন্দিরই দেখতে পাবো, বহু জায়গায় রয়েছে। এখনো তো সেই মানে প্রপার পিরামিড নেই, কিন্তু এখানে যে পিরামিড ছিল সেই রকম যে খোপ করা, সেই জায়গাটা সেভাবে তৈরি করা, কাটা, এই যে ব্যাপারটা এখন দেখতে পাবো। এমনকি এর একটা জলজান্ত উদাহরণ আমরা দেখতে পাবো যদি আমরা আহ দিল্লির যে অক্ষরধাম মন্দির আছে, অনেকেই গিয়ে থাকবেন বা শুনে থাকবেন, ওইখানে ছোট্ট একটি জায়গাতে আমি দেখেছিলাম এই কারুকার্য করা আছে, এবং সেটা প্রপার ডিগ্রি মেনশন করে করা আছে। অক্ষরধাম মন্দির অনেক পুরানো, কিন্তু বর্তমানে আধুনিক বলতে পারি আমরা তাকে। দিল্লিতে সে যন্ত্র মন্ত্রও তো আছে। হ্যাঁ আছে, ওখানে আমি বলতে পারছি না, আমি এখনো যাইনি একবারও। আচ্ছা, আচ্ছা। তো যেগুলো আমার এখনো পর্যন্ত দেখা, আমি তার কথা বললাম, তার মধ্যে ওইটা অন্যতম একটি জায়গা। এবং আরো প্রাচীন জায়গা রয়েছে, যেরকম আমরা যদি কখন, আমি সূর্য মন্দিরটাকে স্যার বেশি ফলো হাম্পি করি। গেছেন? হাম্পি গেছেন? না 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 না। আচ্ছা, হ্যাঁ, ওখানে গেলে বুঝতে পারবেন, যেটা ওই 20 টাকার হুম। পেছনে যে ছবিটা থাকে আর কি। তো আমি সূর্য মন্দিরটাকে বেশি ফলো করতে বলি সবাইকে, কারণ সূর্য মন্দির খুব সহজলভ্য আমাদের কাছে এই মুহূর্তে, এবং আচ্ছা, এতটা পরিমাণে সায়েন্টিফিক, এবং সেখানে এত সুন্দর ডিগ্রি মেনশন করে প্রত্যেকটা জিনিসকে তৈরি করা হয়েছে, সেখানকার প্রত্যেকটা কারুকার্য এবং প্রত্যেকটা যে মানে মেজারমেন্ট, জানি না তখন কি তারা গেজ ব্যবহার করতো, এত পারফেক্ট মেজারমেন্টস, এক চুল এদিক ওদিক না, অসম্ভব ব্যাপার। আমাদের কাছে এত উন্নত মানের গেজেটস থাকা সত্ত্বেও আমরা হয়তো এরকম করতে পারবো না, একটু ভুল ভ্রান্তি সেখানে হবেই। তা সত্ত্বেও সেখানে এত পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে, এটা আমাদের কাছে একটা অনন্য উদাহরণ। তো ইচ্ছে আছে কোনারকে ডিসেম্বরে যে ট্রিপটা কোনারকে আমরা মন্দির করবো। কি? কোনারকে হ্যাঁ মন্দির। কোনারক সূর্য মন্দির, আচ্ছা, ইচ্ছে আছে ওখানে নিয়ে যাওয়ার, একবার ওখানে ট্যুর করার। তো ওখানে গেলে আচ্ছা। একটা দিনের ক্লাসই আমাদের যথেষ্ট হবে হুম। বাস্তুটাকে বোঝার জন্য, আর প্রাচীন স্থাপত্যকে বোঝার জন্য, প্রাচীন আর্কিটেকচারকে বোঝার জন্য, যে কেন করা হতো তো সেগুলো, মন্দিরের মধ্যে এত কারুকার্য কি প্রয়োজন ছিল, আর মন্দিরের চূড়া কেন হয়। কখনো ভেবে দেখেছি আমরা যে মন্দিরের চূড়া কেন করা হয়? মন্দির তো হতে পারতো ছাদের মতন, মানুষের যেরকম বর্তমান ছাদ হচ্ছে এরকম ছাদ তো হতে পারতো,
যদিও বা কিছু কিছু মন্দিরে ছাদ হয়, দোতলা তিনতলা মন্দির হয়, ছাদ হয়েছে, তথাপি একদম উপরে চূড়াই হয়। হ্যাঁ, এবার চূড়ার বিভিন্ন রকম শেপ হয় বিভিন্ন জায়গা অনুযায়ী, সেখানকার কালচার অনুযায়ী। চূড়ার দেখতে আলাদা হয়, আর ভঙ্গিমা আলাদা হয়, তার গঠন প্রকৃতি আলাদা হয়, কিন্তু চূড়া হয়। কেন সেই চূড়াটা করার উদ্দেশ্যটা কি? মন্দির বাস্তব শুধু সিলেবাসে নেই কিন্তু। স্যার চূড়া শুধু হয় না, তার উপর আবার কলস বসানো থাকে। হ্যাঁ, কেন এইগুলো, এর কারণটা কি? প্রকৃতির সঙ্গে এর সংযোগটা কোথায়? কখনো ভেবে দেখিনি আমরা। আমরা একটা গতানুগতিক দেখে আসছি মন্দির মানে চূড়া করতে হবে, যদি পাড়াতে কোথাও মন্দির আমরা চূড়া বানিয়ে দিলাম, মানে সেটা অন্ধ অনুকরণ যাকে বলে। আমি বলছি না যেটা খারাপ, অবশ্যই ভালো, করতে হয় চূড়া, অবশ্যই করতে হয়, করাটা উচিত। কিন্তু কেন করবো, ওই কেন প্রশ্নটা আমরা করি না, কাউকে জানার চেষ্টাও করি না যে মন্দিরের চূড়া কেন করা হয়। পুরোহিতদের জিজ্ঞাসা করলে যদি পণ্ডিত ব্যক্তি হয়, সে বলবে না চূড়ার মধ্যে দেবতার স্থান আছে, বসবাস আছে, তার পূজা হয়, তার ইত্যাদি ইত্যাদি ব্যাপার রয়েছে। সাইন্টিফিক কারণটা কি? দেবতা তো সব জায়গাতে আছে, কোথায় নেই? বেশি গভীরে যাবো না আজকে। আর যদিও দেবতা মন্দির বাস্তু আপনাদের সিলেবাসে নেই। স্যার একটা একটা ছোট প্রশ্ন করবো, মানে অনেকে আমি দেখেছি অনেকের বাড়িতে ছোট যে সিংহাসন থাকে তার উপরও চূড়া করা থাকে, ওটা কি রাখা ঠিক? অনেকে বলে রাখা ঠিক নয়, অনেকে বলে রাখা ঠিক, মানে সঠিকটা কোনটা? ওগুলোর আলাদা ব্যাখ্যা আছে, ওটা আলাদা জিনিস। ওতে অসুবিধা কিছু হয় না, ওর উপর চূড়া আছে তো কি এসে আচ্ছা গেল, তা ওটা আচ্ছা সমস্যা কিছু আচ্ছা। নেই। ব্যাপারটা ওটা নয়, মানে ব্যাপারটা অন্য জায়গাতে। চূড়ার ব্যাপারটা সম্পূর্ণ প্রাকৃতিক একটি নিয়ম আছে। হ্যাঁ, শাস্ত্রীয় ব্যাখ্যা তো আছে, সেখানে দেবতার বাস আছে, তার পূজা আছে, তার পদ্ধতি আছে, প্রত্যেকটা জায়গার নাম আছে, চূড়াটা কত ধাপে হবে, কত ফুটে হবে, দেবতা মূর্তি থেকে তার দূরত্ব কতটা হবে, প্রত্যেকটার বলা আছে। এটা হলো আচ্ছা শাস্ত্রীয় ব্যাখ্যা। কিন্তু তারপরেও একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে, সায়েন্সের ব্যাখ্যা রয়েছে, প্রাকৃতিক নিয়মের ব্যাখ্যা আছে। সেটাই আমাদের থেকে লুকিয়ে যাওয়া হয়েছে, আমাদেরকে কখনো পড়ানো হয়নি, জানানো হয়নি, ব্যাখ্যা করা হয়নি। যদি আমিও এটা করবো না, কারণ আপনাদের সিলেবাস এটা নেই। আমি এটা বললাম শুধুমাত্র মনে জিজ্ঞাসা তৈরি করার জন্য। ততক্ষণ জিজ্ঞাসা তৈরি না হয় আপনারা জানতে পারবেন না। আমি তো আপনার আমার মতো পড়িয়ে যাবো, কিন্তু লাভের লাভ কিছু হবে না। স্যার পরের ছবিটা আছে স্পেস অফ টিচিং, মানে স্পেস অফ, হ্যাঁ টিচিং ঠিকই বলেছি, স্পেস অফ টিচিং এর যেগুলো চেক লিস্ট দেওয়া আছে সেই চেক এটা লিস্ট এটা চেক অনুযায়ী সেগুলো লিস্টটা কি এমনই, একটাও হবে এটা না? না, এগুলো যেখানে যেখানে যেটা হবে না সেটা মার্ক করে দেওয়া দেওয়া আছে, আর কিছু না। ওকে টয়লেট কোথায় ওকে। কোথায় হবে না তার ডিটেল দেওয়া আছে, সেপটিক ট্যাঙ্ক কোথায় কোথায় হবে না তার ডিটেলস দেওয়া আছে, কিচেন কোথায় হুম কোথায় হবে না তার ডিটেলস দেওয়া আছে, বোরওয়েল কোথায় কোথায় হবে না, ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক কোথায় কোথায় হবে না তার ডিটেলস দেওয়া আছে, বাস এইগুলোই, আর কিছু না। হুম, ঠিক আছে। এই জায়গাগুলো বাদ তা দিয়ে বাকি তারপরের জায়গাগুলো ছবিটা দেখে আমরা নিন। জানি স্যার। হ্যাঁ, তারপরের হ্যাঁ, ছবিটা আমরা জানি। এবার পরের দিন আপনার যে টাস্কটা থাকবে, দিন দিন আমি একটু কঠিন কঠিন ক্লাস দিকে চলে যাচ্ছি, আর কিছুই না। পরের দিনে যে হুম হুম। সেটা হচ্ছে আমি বিভিন্ন রকম ছবি পাঠাবো গ্রুপে, সেই ছবিগুলোর ব্যাখ্যা করতে হবে, আর কিছুই না। সেই ছবিটা দেখে আমি কি বুঝি, ছবিটা কি বলতে চাইছে। যখন এই ছবি দেখতে দেখতে, আমি কেন করছি এটাও বলে দিই, যখন এই ছবি দেখতে দেখতে আমরা বলার চেষ্টা করবো না, এই ছবিটা এই কথাটা বলতে চাইছে, এই ছবিটা আমাদেরকে এই জিনিসটা বোঝাতে চাইছে। এই যখন এই ব্যাপারটা আমরা প্র্যাকটিস করব, অভ্যাস করব, তখন ধীরে 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 আমাদের মধ্যে এমন একটা পাওয়ার চলে আসবে না। দেখুন, একটা সিলেবাসে একটা পয়েন্ট আছে না আমাদের শেষের দিকে, প্রকৃতির থেকে শিক্ষা নেওয়া। প্রকৃতি থেকে জ্ঞান প্রকৃতি সংগ্রহের উপায়। প্রকৃতি থেকে জ্ঞান সংগ্রহের ঠিক। উপায়। হুম এইটা হচ্ছে তার প্রথম চরণ, প্রথম মাধ্যম। যে কোনো বস্তুকে দেখো, সে কি বলতে চাইছে তাকে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে প্রথম চরণ। এইভাবে যখন ধীরে 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 আমরা এগিয়ে গিয়ে এগিয়ে একটু একটু করে যাবো না, এক বছরের শেষে গিয়ে তখন অলরেডি আমরা সেই জায়গায় কখন যে পেকে গেছি, কখন যে সেই জায়গাটা আমরা অ্যাচিভ করে নিয়েছি আমরা জানতেই পারবো না, বুঝতেই পারবো না।
তখন অটোমেটিক প্রকৃতি আমাদের সংকেত দিতে শুরু করবে। এই যে বলে অনেকে যে সিক্স সেন্স কাজ করে, সিক্স সেন্স কেমনি এমনি কাজ করে, সিক্স সেন্সে কাজ করাতে হয়, তাকে জাগ্রত করতে হয়, আর সে এভাবেই জাগ্রত হয় ধীরে ধীরে। প্রত্যেকটা জিনিসকে যখন দেখছি নিখুঁতভাবে দেখা, এ কি বলতে চাইছে, কি করতে চাইছে, এর ইন্ডিকেশন কি। হ্যাঁ, এমনটা নয় যে আমি বুঝতে পারছি আমার সিক্স সেন্স বলছে বলে আমাকে কিছুটা প্রকাশ করতে হবে সবার সামনে। আমি কোনো ক্লায়েন্টের বাড়িতে গেছি, তার কাজ করছি, আমার সিক্স সেন্স এই কথাটা বলছে, আমাকে তাকে বলতে হবে, এমনটা কখনোই নয়। কথা ততটুকুই যতটুকু প্রয়োজন, তার বেশি একটা নয়। এরকম বহু কাজ আমরা করে থাকি যেখানে মানে ক্লায়েন্টদের মুখ থেকে ভুল ভাল কথা, এটা ওটা সেটা, নানান রকম তার তাই তার মতো আমি ওটা জানি, ওটা শিখেছি, ওটা করেছি, এটা করেছি, নানান রকম সে বকে যায়। সে ঠিক বলছে না ভুল বলছে সব বুঝতে পারছি, কিন্তু কিছু বলি না আমরা, চুপচাপ, হ্যাঁ ঠিক আছে আপনি বকে যান। কেননা আমাকে আমার কাজটা করতে হবে, আপনার সাথে কথা বলে আপনার কি হবে? আমি আমার কাজটা করে বেরিয়ে আসলাম। এইবার এমন একদিন আসবে সময় যে পুনরায় সে আবার ঘুরে ফিরে আসবে, পুনরায় সে আবার আসবেই। কেননা কখনো না কখনো আবার সে একটা ভুল কাজ করবে, সে বিপদে পড়বে, আবার সে সাহায্যের জন্য আসবে যে আপনি কি করে গেলেন, যেটা আমি আগের দিনে বলছিলাম। তখন তাকে পাকড়াও করো, তখন তাকে ধরো। কারণ ততক্ষণ পর্যন্ত কাউকে ধরো না যতক্ষণ না সে পূর্ণরূপে সমর্পিত হচ্ছে শেখার জন্য বা জানার জন্য। তখন ধরা উচিত যখন সে সত্যি জানতে চায়, সত্যি করতে চায়, বাধ্য হয়ে নয়, ভিতর থেকে আন্তরিকতার সঙ্গে, তখন তাকে জানানো উচিত, তার আগে নয়। তো এগুলো এথিক্স, এথিক্স আমরা আরো পরে পরে শিখবো। এথিক্স তখনই শিখবো যখন বিদ্যা অর্জন করতে পারবো। তাই যদি আমরা মনে করে থাকি যে জিনিসটা শিখতে এসেছি মানে পূর্ণরূপেই সঠিকভাবে শিখবো, সম্পূর্ণটা দিয়ে শিখবো, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো শুধুমাত্র ফলো করে যাওয়া, অনুসরণ করে যাওয়া, এটাই এখন আপনাদের প্রধান কাজ। স্যার আমার দুটো প্রশ্ন আছে, এবার করবো। হ্যাঁ, করুন। আচ্ছা, দরজায় ডোরম্যাট কোন কোন দিকে কি কি রং ব্যবহার করা উচিত? আমাদের যেগুলো দিয়েছেন সেই রংগুলি কি ব্যবহার করবো, না অন্য কোনো রং আছে? ওই রং, আর সেম তত্ত্বের রং, ওটা কি হবে? তত্ত্বের রং, তত্ত্বের রংটা। তত্ত্বের রং যা হবে, ওকে, যেখানে যা ইউজ হবে সব তত্ত্বের উপর নির্ভর করবে। ওকে। আর বাড়ির পশ্চিম দিকে এই কি আমরা গোল্ড ট্রি ছবি লাগাতে পারি বা লাগানো যায়? কিসের? গোল্ড ট্রি, ইয়েলো বা গোল্ডেন ট্রি। ওটা আমি আপনার উপর ছাড়লাম, স্বয়ং বিচার করবেন। পশ্চিম দিকে কালার তো আমরা মোটামুটি যেটা পাই, যেটা সাউথ ওয়েস্ট থেকে একদম ওয়েস্ট পর্যন্ত মোটামুটি ওটা পৃথিবী তত্ত্ব এবং বায়ুতত্ত্বের সঙ্গে মিশ, তো ওইখানে জিজ্ঞেস করছি যে পশ্চিম দিকে কি ইয়েলো কালার ব্যবহার করা যায়? হয়তো গাছ লাগানো যায় ঠিক আছে, কিন্তু ইয়েলো কালারটা কি লাগানো যায়? আচ্ছা, ইয়েলো কালার তো পৃথিবী লাগালে তত্ত্বের কি মধ্যে লাগে? পড়ে, ইয়েলো হ্যাঁ, কালার তো পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে। আর ঠিক। পৃথিবী তত্ত্ব তো আকাশ তত্ত্বকে রচনা করছে, সৃষ্টি করছে। পৃথিবী তত্ত্ব, পৃথিবী তত্ত্ব তো আকাশ তত্ত্বকে সৃষ্টি করছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে অসুবিধা কোথায়? যেখানে সাদা হওয়ার কথা, যেখানে সাদা হওয়ার কথা। সাদা তো আকাশ যেহেতু তত্ত্বের ওয়েস্ট, নিজস্ব কালার, নিজস্ব রং। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যখন আকাশ তত্ত্বকে বাড়াতে চাইছি তখন কাকে ব্যবহার করবো সেখানে? আচ্ছা তখন তাহলে আমরা ইউরোটাকে ব্যবহার করবো। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই বুঝেছি করবো। এই জিনিসটা। ওকে ওকে। আর গাছটা কিসের প্রতীক হবে? গাছ কিসের প্রতীক মানে হয়? গাছ ইন্ডিকেট কি করে? প্রাণের প্রতীক। হ্যাঁ, কিন্তু গাছ আমাদের প্রাণ দেয়, আকাশের প্রাণের সঙ্গে। প্রতীক, অক্সিজেনের প্রতীক। হুম এবং তার সঙ্গে সঙ্গে হুম গাছকে যদি আমরা দেখি, গাছ পরোপকারী, পরের হ্যাঁ, উপকারের জন্য। পরোপকার কি হুম, করে? পরের উপকার মানে কি রকম উপকার করে সে পরের? অক্সিজেন দিয়ে পরের না। উপকার করে মানে নিজের পরোপকারায় ছায়া ফলন্তি প্রদান করে। বৃক্ষা, ছায়াটা করে না, আচ্ছা পরোপকারায় আচ্ছা, ফলন্তি বৃক্ষা। বৃক্ষ যে ফল ফলন প্রদান করে দিয়েছে। সেটা পরের উপকারের জন্য। তাহলে বৃক্ষের হ্যাঁ, জীবনটা তো পুরোপুরি পরের উপকারের জন্যই। ঠিক। একটি শ্লোক আছে না, পরোপকারায় ফলন্তি বৃক্ষা, পরোপকারায় দুহন্তি গাব।
পরোপকারায় বহন্তি নদ্যা পরোপকারার্থম ইদম শরীরম। ঠিক 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 ঠিক, একদম ঠিক। মানে এই পরের শ্লোকটা উপকারের আছে জন্য গাছ। পরের উপকারের জন্য, ঠিক। ও, তাহলে তাহলে এই ছবিটা যদি থাকে তাহলে কি ইন্ডিকেট আমরা বুঝবো? একটা গোল্ডেন ট্রি, তো এটা কিসের ইঙ্গিত দেয়? আমাদের অপরচুনিটি তো তো নিশ্চয়ই নয়, যেহেতু আমাদের এই জায়গাটা হচ্ছে সাউথ। দেখুন, এবং প্রথম সাউথ বিষয় হচ্ছে সবসময় একদম অত অত গভীরে যেতে যাবে না। যখন একটা বিষয় নিয়ে ভাবছেন, শুধু সেটাকে হুম, নিয়ে ভাবুন, তার কনসেপ্টটা ক্লিয়ার করুন, ব্যাস। একটা গাছ, আমরা এইমাত্র জানলাম গাছ কি করে না, পরের উপকার। গাছের যদি এবার হুম, স্বাভাবিক গুণাবলী দেখি, গাছ অক্সিজেন প্রদান করে। গাছের একটা বার আছে, গাছ দিন দিন বাড়তে থাকে, তার মধ্যে প্রাণ আছে, সে বাড়তে থাকে, মানে সে গেইন উপরের দিকে উঠতে গেইন থাকে। করছে এরকম এবং কিছু। গাছ, প্রত্যেকটা গাছেরই একটি লক্ষ্য থাকে, সে সূর্যাভিমুখী হয়ে সূর্যকে ছুতে চায়, এবং যতটা পারে ইয়েস, সে ঠিক আকাশের দিকে উঠতে চায়, উপরে উঠতে চায়। ঠিক। এটা তো গাছের লক্ষণ। হুম, আর পশ্চিম দিকে যখন এটা লাগাবো, তখন তার মনে হবে কি না, আমি পরের উপকারের জন্য কিছু করি, এবং আমার যেন উন্নতি বা বৃদ্ধি কখনো থেমে না থাকে, আমি যেন উঠতেই থাকি উঠতেই থাকি। এবং কালার হয়ে গেছে গোল্ডেন কালার। গোল্ডেন কালার পৃথিবী তত্ত্বের কালার, হ্যাঁ, বন্ডিং এর কালার, শক্তির কালার। হুম, পৃথিবী তত্ত্ব শক্তির প্রতীক। তাই স্যার, আমার সে হুম, কি চাইবে, আমার তার ক্ষমতা থাকুক, শক্তি থাকুক, পাওয়ার থাকুক, আমি সেই পাওয়ার নিয়ে দিন দিন বাড়তেই ওকে, থাকবো, উঠতেই থাকবো, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি হওয়া। বুঝেছি বুঝেছি বুঝেছি, মানে ছবিটা গুড। হ্যাঁ, অবশ্যই গুড, কিন্তু অধিক উচ্চাকাঙ্ক্ষা ঠিক না, সেটা মানতে দেখতে হবে। কি ঠিক না? অধিক উচ্চাকাঙ্ক্ষাও তো ঠিক না। আচ্ছা, আর পরের লাস্ট প্রশ্নটা হচ্ছে, আমরা ভিত পুজোর সময় যেমন আমরা বাস্তু পুরুষকে আমরা দেখি, তো ঠিক আমরা বাস্তু নাগকেও দেখি। তো আমরা না, জানি বাস্তু নাগটা বাস্তু আজকে থাক। পুজো। বাস্তু নাগটা হ্যাঁ, আজকে থাক, নাগের চ্যাপ্টারটা সম্পূর্ণ আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার, ওকে, নাগটা ঠিক পুরো অন্য ঠিক, জিনিস। নাগটা আজকে থাক। ওকে, ঠিক ঠিক আছে, ঠিক। আচ্ছা, 10টা বাজতে যাচ্ছে। 2 ঘন্টার কাছাকাছি হতে, 2 ঘন্টা না, 1.5 ঘন্টার ওপর হয়ে যাচ্ছে। যাকগে, কারোর বোধহয় খাওয়া দাওয়া হয়নি, অনেকে রান্না বান্না হয়তো হয়নি। আমি আর কারোর কোপের শিকার হতে চাই না। ক্লাস এখানেই শেষ করবো এবার। গুড নাইট স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন নেই তো? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে ভাই। ও, আছে, আচ্ছা। স্যার কিছু কোশ্চেন বাকি থাক, পরের দিন ক্লাসটা কি করে করবো স্যার? আচ্ছা, শুনেই নি কি প্রশ্ন আছে। তাহলে স্যার আমার 15-20 খানা কোশ্চেন আছে স্যার, তাহলে কমপ্লিট করে যাবেন। এই রে, মুশকিল হয়ে যাবে। রান্না আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, পাঠিয়ে দেবেন, সেটা খুব ভালো হয়। হ্যাঁ, বলুন আচ্ছা সুব্রাজি, স্যার, বলুন। আমি বেরিয়ে গেলাম স্যার, থ্যাংক ইউ, গুড নাইট স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে পিরামিড দিয়ে প্রতিকারগুলো বলা হলো, এগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে হলে বেশি ভালো হয়। সেটা কি মানে অফলাইন ক্লাস বলতে এই ক্লাস ভিত্তিক অফলাইন, না কোনো প্র্যাকটিক্যাল ক্লাস? প্র্যাকটিক্যাল, অফ ভিত্তিক, হ্যাঁ, অফ অফ অফলাইন ক্লাসে বোঝানো সম্ভব, যেহেতু হ্যাঁ। প্রতিকারের ক্লাস আছে। হুম। ওই অফলাইন ক্লাসও যদি খুলে বা পিরামিড দিয়ে, ধাতু দিয়ে, হাত দিয়ে বোঝানো হয়, সেটাও তো এক প্রকার থিওরি হলো। হ্যাঁ, আমি বলছি প্র্যাকটিক্যালি যাওয়া মানে তো কোনো বাড়ি ভিজিট করার মধ্যে, হ্যাঁ, কিন্তু যদি একটা অবশ্যই ভিজিট অফলাইন করার ক্লাস মতোই, রাখা ভিজিট হয়। ভিজিট করার মতোই না, ভিজিট করতে গিয়েই সেটা। এবার হ্যাঁ। মক টেস্ট ক্লাসের জন্য আমাদের একটা কি হয় না, একটা জায়গা লাগে। আর এই সমস্ত রিসার্চ করার জন্য বা এগুলো প্র্যাকটিক্যাল করার জন্য ল্যাবের প্রয়োজন হয়, আচ্ছা। আলাদা ক্লাসরুমের প্রয়োজন হয়। সেখানে গিয়ে প্রত্যেকটা জিনিসকে দেখা, মাটির এনার্জি টেস্ট করা, অরা স্ক্যানার দিয়ে সেই জায়গার পুরোটাকে স্ক্যান করা, অনেক রকম ব্যাপার থাকে। এই জন্য একটা বিরাট জায়গার প্রয়োজন হয়, কিন্তু সেটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আচ্ছা। তাই এটার কথা দিতে পারা যাচ্ছে না যে আমরা অফলাইন ক্লাসে সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে ইয়ে করে দিতে পারবো। আচ্ছা। আচ্ছা, ওটা তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমেই করানো হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যম দিয়ে করাবার ইচ্ছে আছে, যদি সেরকম আমরা কোনো স্থান পাই, সাফিসিয়েন্ট হুম। জায়গা যদি পাওয়ার সম্ভাবনা থাকে, তখন একটা
ব্যাচে ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাস ভাগ করে দিয়ে একটা ল্যাব আলাদা করে দিয়ে সেখানে সেগুলোকে ধরে বোঝানো সম্ভব। আচ্ছা। এনার্জি ট্রান্সফরমেশন কি করে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলে যাচ্ছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, ফিল করতে পারছি, সেটা থিওরি পড়ছি, সেটাকে জানছি যে এইভাবে কাজ হয়, তো তারা এইভাবে লাগালে লাইটটা জ্বলে, আলোটা জ্বলে। এই ধাতুর মধ্যেও এরকম কানেকশন আছে, এটাও দেখানো সম্ভব, এরকম এটাও বোঝানো ক্লাসটা কবে হবে? আমার খুব খুব ইন্টারেস্ট লাগছে মানে এই ক্লাসটা করার জন্য। যে দেখে একটা এটা দেখছি, ছবি এঁকে চেষ্টাতে হলো। আছি। কারণ দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই পিরামিড প্রতিকার কিন্তু সবাই ব্যবহার করে না বা সবার প্রয়োজনও হয় না। এবার এটা না খুব কস্টলি হয়ে যায়। পিরামিড প্রতিকার গুলো এত সুন্দর এফেক্টিভ হয়, দারুণ এফেক্টিভ হয়, খুব মন্ত্রের মতন কাজ করে, দ্রুত কাজ করে, কিন্তু সবাই এটাকে এফোর্ড করতে পারে না। মানে যদি একটা পিরামিড বাস্তু ধরে বা পিরামিড বাস্তু নিয়ে সমস্ত কিছু করে রেমেডি টেমেডি সবকিছু একদম ফিজ টিজ থেকে ড্রয়িং ড্রয়িং সব অ্যাটাচ করে ধরা হয় না, আমার মনে হয়, তাও আমি অ্যাপ্রক্স বলছি, ফাইনাল না, অ্যাপ্রক্স ধরলেও এটা মোটামুটি 1 লাখের কাছাকাছি চলে যাবে সম্পূর্ণ খরচা নিয়ে। খুব কম লোক এগুলো করে, খুব কম লোক। এখনো পর্যন্ত আমি হয়তো এরকম কাজ করেছি 2-5টা করেছি হয়তো, তা বড় বড় ফ্যাক্টরিতে, বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি চালায় তাদের সব। কারণ সাধারণ মানুষের পক্ষে এগুলো করানো সম্ভব নয়। আর এইগুলোর নিয়ে একটা প্র্যাকটিক্যাল সেটআপ তৈরি করা, একটা প্র্যাকটিক্যাল ক্লাসরুম বানানো, সেখানকার আর্কিটেকচার নতুন করে বানানো, এর জন্য একটা বিরাট ফান্ডের প্রয়োজন হয়। কিন্তু সেটাও আমাদের কাছে সাফিসিয়েন্ট না, কারণ আপনারা জানেন আমরা যে কোর্সগুলো করাই সেটা কতটা মানে একদম ন্যূনতম মূল্যতে করাই, খুবই এবং মিনিমাম। আমাদের মিনিমাম, আর আমাদের স্টুডেন্ট সংখ্যা সেই রূপ না যে আমরা একটা বিরাট ফান্ড ইমিডিয়েট অ্যারেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো এটাও একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, এখন যদি আমরা চাই যে ব্যবসার মতন করে করতে, জিনিসটাকে সেরকম ভাবে সাজাতে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রচন্ড জোর দিয়ে সেখানে ইত্যাদি ইত্যাদি করতে, তাহলে সেটা কিছুদিনের মধ্যেই করে ফেলা সম্ভব। যেহেতু উদ্দেশ্য বা লক্ষ্য কোনোটাই সেটা না, তাই আমাদের গতিটা একটু ধীর, কচ্ছপের গতি। তবে হ্যাঁ, ইচ্ছে আছে, আর হবে। আজকে বললাম, এর মানে এটাও অ্যারেঞ্জ হবে, সময় লাগবে হয়তো একটু, হুম, হয়ে যাবে। আর স্যার একটা বা- এই বাস্তু পিরামিডে বাড়ি পাওয়া নর্থ ডিরেকশন এর জন্য স্যার এটা হ্যাঁ, কোনটা? এই বাস্তু পিরামিড লেখা তারপরে নর্থ ডিরেকশন নর্থ ইস্ট ডিরেকশন এইগুলো এটা কোন দিকে হ্যাঁ, ওই রাখতে তো হবে বললাম, সেটা দেওয়া আছে কি? ওই জিনিসগুলো ওই জায়গায় হবে না, হতে পারে না, তাই ওগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক ঠিক ক্লিয়ার হলো। আচ্ছা, বাড়ির মন্দিরের উপরে যদি এরকম চূড়া বানানো থাকে পিরামিডের মতন থাকে, তাহলে সেটা কোনো ব্যাড এফেক্ট আছে কি বাড়ির উপর? হ্যাঁ, বাড়ির মন্দিরে যদি চূড়া বানানো হয় ব্যাড এফেক্ট আসে। আচ্ছা, প্রাকৃতিক ব্যাড প্রতিকার। এফেক্টও আছে, শাস্ত্রীয় ব্যাড এফেক্টও আছে। কারণ আমরা যে বাড়ির মধ্যে মন্দির বানিয়ে তার চূড়া বানাচ্ছি, তো তার আর্থিংটা কোথায়, তার আর্থটা কোথায়, মাটির সঙ্গে না ছাদের সঙ্গে? ছাদের যদি সাথে প্রাকৃতিক দিক অবভিয়াসলি। থেকে দেখি, ছাদের সঙ্গে। তো কোনো বজ্র হুম, যদি আকর্ষিত হয়েও আসে, তো সেটা ছাদে গিয়েই পড়বে, তখন দেখা যাবে মন্দিরের চূড়ায় আসলো, এখান থেকে ছাদে গেল, আর্থের যে ডিরেক্ট কানেকশন সেটা কিন্তু পাবে না। অতএব ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। এটা একটা প্রাকৃতিক ব্যাখ্যা। আর যদি শাস্ত্রীয় ব্যাখ্যা করতে যাই, তো বাড়ির সঙ্গে অ্যাটাচ মন্দির করতে শাস্ত্র এক কথা নিষেধ করে দিয়েছে। আচ্ছা, যদি হয়ে গিয়ে থাকে অনেক বছর আগে, তাহলে তার প্রতিকার কি হবে? প্রতিকার বলতে এগুলো তো ভাবে প্রতিকার কিছু বলা হয়নি বা বলা নেইও। হুম, এক কথায় নিষেধ করে দিয়েছে, এবং তার কারণও দিয়েছে নিষেধ কেন করছে। নিষেধ এই কারণে করছে, কারণ আহ মনুষ্য এবং মানে শোনা যাচ্ছে না। সাউন্ড ব্রেক হয়ে গেল, কিছুই আসছে না। কিছুই শোনা গেল না। না, স্যার বলে যাচ্ছে হয়তো, শুনতে আমরা পাচ্ছি হুম, না। আচ্ছা, আমি ওই সময়টা বেরিয়ে গেছিলাম, মানে আমার একটু ফোনটা ডিস্টার্বের জন্য। শুভ্রাদি যে প্রশ্নটা করেছিল ওটা কি ক্লাসরুমের প্রশ্ন? হ্যাঁ, স্যার যেটা বলো অবশ্যই। পরে করবো। আচ্ছা আচ্ছা, না ওই অনলাইন ক্লাসের মতো নয়, তাই তো?
আমি অফলাইনের জন্য জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা স্যার কি লেট হয়ে গেল? স্যার লেট হয়ে গেছে। দেখো কি বলে। বুঝছি। আচ্ছা, আমার কখন চার্জ আউট হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। লাস্ট কি বললাম বা কত অব্দি আপনারা শুনেছেন আমি সেটাও জানি না। শুরু করার সঙ্গে সঙ্গে স্যার বন্ধ হয়ে যাচ্ছে স্যার। মন্দিরের হ্যাঁ, চূড়া। আপনি বলতে চাচ্ছেন না, তখনই আউট হয়ে যাচ্ছেন আপনি। ও তখনই আউট হয়ে গেছি। আমি তো পুরোটাই ক্লিয়ার করলাম, মানে হ্যাঁ পুরোটাই স্যার। বলে দিয়েছি, তারপরে ফোন চেক করছি ফোন অফ হয়ে গেছে। আপনি শুরু করেছেন আর স্যার বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। বাড়ির মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, বাড়ির মধ্যে যদি ওরকম মন্দিরে চূড়া হয়ে থাকে, তাহলে সেটা কি ভেঙে পরে সমান করে নেওয়া উচিত? প্রথম বিষয় হচ্ছে বাড়িতে মন্দির করার শাস্ত্র কোনো অনুমতি দেয়নি, এবং বাড়িতে ঠাকুর ঘরের অনুমতি কোথাও কোথাও পাওয়া যায়, যেটা স্পেসিফিক কিছু স্থান রয়েছে আমরা জানি বাড়ির মধ্যে, সেখানে ঠাকুর রাখতে পারি, নিত্য পুজো পাঠ করতে পারি, অসুবিধা নেই। এবার প্রাচীন কাল থেকে বা অনেক দিন থেকে বাড়িতে মন্দির হয়ে আছে, কি করবো এটাই প্রধান প্রশ্ন। তো হয়ে আছে, সেখানে কিছু করার প্রয়োজন নেই, সেটাকে ভাঙতে হবে না, সেটাকে নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যেটা আছে আছে থাক, অসুবিধা কিছু নেই। তবে হ্যাঁ, এটা দেখার বিষয় রয়েছে যে সেটা কোন ডাইরেকশনে আছে, নর্থে না ইস্টে না সাউথে না ওয়েস্টে নাকি নর্থে, এটা একটা ব্যাপার ম্যাটার করে। নিতে আছে। ইয়ে নিতে আছে, ইয়ে নিতে আছে, ঠিক আছে, ইয়ে নিতে চলে, কিন্তু ইয়ে নিতে যে চূড়াটা করা রয়েছে সেই চূড়াটা কোনোভাবে বাড়ির থেকে উঁচু নয় তো,
যদি বাড়ির থেকে সেই চূড়া উঁচু হয়ে যায় তখন সেটা ক্ষতিকর, যদি বাড়ির থেকে নিচু অবস্থা থাকে তাহলে অসুবিধা কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, সবাই তো বেরিয়ে গেছে প্রায়, পরের ক্লাসে আবার দেখা হবে। আজকে এই শুভরাত্রি। পর্যন্ত, শুভরাত্রি।